Hello and welcome to another video of Career Map Online YouTube channel. আমি তোমাদের সায়ন্তন স্যার। তো আগের দিন আমরা যে হিউম্যান ডিজিজের উপর একটা ক্লাস স্টার্ট করেছিলাম। আজকে আমাদের সেই হিউম্যান ডিজিজের কিন্তু আমাদের আজকে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো আগের দিনই তোমাদের বলেছিলাম ক্লাস চলাকালীন যে এই চ্যাপ্টারটা আমাদের যে আপকামিং এক্সামগুলো আছে এসএসসি অ্যাজ ওয়েল অ্যাজ পিএসসির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। তো আমি বারবার ওই কথাটা আর বলছি না, শুধু তোমাদের একটা রিমাইন্ডার যে তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু খুব সিরিয়াসলি করবে, কারণ এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন্স তোমরা পাবেই। তো আগের দিন আমরা যে ডিজিজগুলো আছে সেই ডিজিজের যে ক্যাটেগরাইজেশনসগুলো হয়, কনজেনাইটাল ডিজিজ কিংবা যে কন্টাজিয়াস ডিজিজ যেগুলো আছে, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, এই ক্যাটেগরাইজেশনসগুলো দেখেছিলাম। কমিউনিকেবল ডিজিজ আজকে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা মূলত কমিউনিকেবল ডিজিজের উপরেই হবে। এবং কমিউনিকেবল ডিজিজ এটা কমিউনিকেট করছে কাদের মারফত, যে এজেন্টসগুলো রয়েছে সেই এজেন্টসগুলোর উপরেও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম, ঠিক আছে? তো যে এজেন্টসগুলো ছিল তার মধ্যে আমরা মেনলি কী দেখেছিলাম, তার মধ্যে আমরা মেনলি দেখেছিলাম হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের হেলমিনথেস। এরা ইউজুয়ালি একটা ডিজিজকে একজন ইনফেক্টেড পার্সনের থেকে আরেকজন নন ইনফেক্টেড পার্সনের বডিতে, বা তারা নিজেরাও মানে ইনভলভ থাকে সেই ডিজিজ ক্রিয়েশনের মধ্যে থেকে। তো তারাই মূলত অ্যাকচুয়ালি ডিজিজগুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছে ফ্রম অ্যান ইনফেক্টেড পার্সন টু অ্যান নন ইনফেক্টেড পার্সনস। এইভাবে ডিজিজগুলো ছড়িয়ে পড়ছে, দ্যাটস ওয়াই এদেরকে বলা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। তো আমাদের এই যে কমিউনিকেবল ডিজিজের ক্লাসটা আজকে যেটা হবে, এখানে কমিউনিকেবল ডিজিজগুলোকে আমরা পুরো ক্লাসটাকে কতগুলো পার্টে ডিভাইড করেছি। পার্টগুলো হচ্ছে কিসের উপর, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ফার্স্ট ডিসকাশন যেটা হবে যে সকল ভাইরাল ডিজিজগুলো আমাদের এক্সামে আসে সেই সকল ভাইরাল ডিজিজগুলোর ওপরে, ঠিক আছে? এখন এই ডিজিজ সংক্রান্ত কিন্তু যদি আলোচনা চলতে থাকে এটা কিন্তু কখনো শেষ হওয়ার নয়। কেন? কারণ ডিজিজ কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে? আমাদের শুধুমাত্র সেই ডিজিজগুলো দেখতে হবে যেগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে ফ্রিকোয়েন্টলি বা একবার দুবার হলেও কিন্তু যেগুলো মূলত এসছে, আমরা সেইগুলোর ওপরেই আমাদের ফোকাসটা রাখবো, আমরা প্রিপারেশনটা সেভাবেই এগোবো, ঠিক আছে? তো আমরা প্রথমে কিছু ডিসকাস করবো কতগুলো ভাইরাল ডিজিজের ব্যাপারে, ঠিক আছে? ভাইরাল ডিজিজ মানে যাদের পজিটিভ এজেন্টস হচ্ছে কিছু ভাইরাস, ঠিক আছে? তো স্টার্ট করা যাক, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু বলে রাখা দরকার যে আমাদের কোয়েশ্চেন যেগুলো আসে এই টপিকটার উপরে, তার মধ্যে কিন্তু একাধটা এই ধরনের কোয়েশ্চেন্স পাওয়াও যায় যে এই ডিজিজটা অমুক কোনো একটা ডিজিজের কথা বলে দেওয়া হলো, সাপোজ ম্যালেরিয়ার পজিটিভ এজেন্টস নিচের কোন ক্যাটেগরিতে পড়ে, চারটে অপশনস দেওয়া থাকলো, ভাইরাস, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ঠিক আছে? তো সুতরাং তোমাদের এই ক্যাটেগরাইজেশন কিন্তু তোমরা অবশ্যই নোট করে রাখো যে ভাইরাল ডিজিজের মধ্যে কোন কোন ডিজিজগুলো পড়ছে, ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে কোন কোন ডিজিজগুলো পড়ছে, ফাঙ্গাল ডিজিজের মধ্যে কোনগুলো পড়ছে, প্রোটোজোয়ান ডিজিজের মধ্যে কোনগুলো পড়ছে এবং হেলমিনথেসের মধ্যে কোনগুলো পড়ছে, ঠিক আছে? এটা জেনে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের স্টার্ট করি আজকে প্রথমে ক্লাস আমাদের ফার্স্টে স্টার্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা দিয়ে, ঠিক আছে? ফার্স্টে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু আমাদের প্রায় অনেকেই এটা ফেস করে, ভাইরাল ফিভার বা ওয়েদার চেঞ্জের সময় যে ফ্লুটা হয়, হাঁচি, কাশি, চোখ দিয়ে জল পড়া, একটা মাথা ধরা, একটা আনইজি কন্ডিশনস, হাই ফিভার, ঠিক আছে? সেটাকেই বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আর ফ্লু, যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা বি, এই দু ধরনের ভাইরাসের জন্য হয়ে থাকে। সেই জন্য দেখো পজিটিভ এজেন্টের মধ্যে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে রেখেছি। নেক্সট আমরা আসছি ট্রান্সমিশন। এদের প্রত্যেকের ট্রান্সমিশনগুলো জানতে হবে যে কীভাবে এরা একজন অসুস্থ মানুষ থেকে একজন সুস্থ মানুষের দেহে ট্রান্সমিট করতে পারে। তো ইনফ্লুয়েঞ্জা ইউজুয়ালি এটা আমাদের যেহেতু রেসপিরেটরি এক ধরনের ডিসঅর্ডার, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে এরা আক্রমণ করে। তো সেহেতু এরা রেসপিরেটরি ডিসঅর্ডারের জন্য রেসপন্সিবল, যেগুলো তোমরা মনে রাখবে প্রত্যেকে কিন্তু বাই এয়ার ওরা ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আমরা যখন কথা বলি নর্মাল বা আমরা যখন হাঁচি বা কাশি, সেই সময় আমাদের প্রচুর ড্রপলেট রিলিজড হয়ে যায়, ঠিক আছে? আমাদের মিউকাস ড্রপলেট প্রচুর রিলিজ হয় এবং তার মধ্যে এই ব্যাকটেরিয়া, এই ভাইরাসগুলো থাকে, ঠিক আছে? এবং সেই ড্রপলেট যখনই কোনো সুস্থ মানুষ ইনহেল করবে তখন এই ভাইরাসটা সেই সুস্থ মানুষের শরীরে যাবে, তার রেসপিরেটরি ট্র্যাক্টে এরা প্রবলেম ক্রিয়েট করবে এবং তার এগেনস্টে যখন আমাদের বডি ইমিউনিটি বিল্ড আপ করবে তার একটা রেসপন্স হিসেবে আমাদের জ্বরটা আসবে, ঠিক আছে? তো এদের দেখো এয়ারবোর্ন ড্রপলেটস ইনটু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে? তো রেসপিরেটরি ট্র্যাক্টের থ্রুতে এয়ারবোর্ন ড্রপলেটসের মাধ্যমে এটা সাধারণত ট্রান্সমিট করে থাকে। সিমটমস কী দেখতে পাচ্ছি, ফিভার অবশ্যই থাকবে, চিল অর্থাৎ কাঁপ দিয়ে একটা জ্বর আসার সম্ভাবনা থাকবে, মাস্কুলার এক আমাদের গা হাত পায়ে আমাদের জয়েন্টগুলোতে আমাদের মাসেলসগুলোতে একটা ব্যথা হবে, ঠিক আছে? আর আনইজিনেস, ঠিক আছে? এই জিনিসগুলো থাকবে। আর এছাড়া স্নিজিং, কফিং এগুলো ইনফ্লুয়েঞ্জাতে থাকবে। প্রিভেনশন কি দেখা যাচ্ছে, প্রিভেনশন যদি আমরা দেখি প্রথমে যেটা রয়েছে ভ্যাকসিনেশনস, প্রপার ভ্যাকসিনেশনস একটা নির্দিষ্ট সময় যদি দেওয়া যায়,
ঠিক আছে, উইথ লাইভ অ্যাটেনিউয়েটেড ভাইরাস ভ্যাকসিনস, ঠিক আছে, অর্থাৎ জীবিত ভাইরাস কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে বা খুব লো ডোজেজে যদি ভ্যাকসিন হিসেবে প্রোভাইড করা যায় তাহলে সেখান থেকে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে একটা অ্যাক্টিভ ইমিউনিটি জেনারেট করা যায়, ঠিক আছে, অ্যাক্টিভ না সরি প্যাসিভ ইমিউনিটি জেনারেট করা যায়, ঠিক আছে, এবং সেখান থেকে আমরা প্রিভেন্ট করতে পারি ইন ফিউচার ইনফ্লুয়েঞ্জাকে, ঠিক আছে। এছাড়া অ্যান্টিবায়োটিক্স রয়েছে, কী কী অ্যান্টিবায়োটিক্স, যেমন হচ্ছে টেট্রামাইসিন এবং টেট্রাসাইক্লিন, এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করে কিন্তু ইনফ্লুয়েঞ্জা থেকে রিকভার করা যায়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ইনফ্লুয়েঞ্জা। আমাদের প্রত্যেকটা কিন্তু এই পয়েন্টগুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কজেটিভ এজেন্ট, ট্রান্সমিশন, সিমটমস, প্রিভেনশনস, ঠিক আছে, এই চারটে। এছাড়া আরও কিছু যদি ডেটা থাকে আমরা সেগুলো তোমাদের সাথে কিন্তু অবশ্যই ডিসকাস করে দেবো, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে স্মল পক্স, ঠিক আছে। স্মল পক্স এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব লিথাল একটা ডিজিজ, ঠিক আছে, খুব ডেডলি একটা ডিজিজ। 1980 মনে রাখবে, 1980-তে 8th মে 1980 সালের 8th মে হু ডিক্লেয়ার করে যে আমাদের আর্থ কিন্তু এখন ফ্রি অফ স্মল পক্স, ঠিক আছে, আর্থে এখন আর স্মল পক্স নেই, ঠিক আছে। স্মল পক্স আগে ছিল, স্মল পক্স খুব ডেডলি একটা ভাইরাল ডিজিজ, যেখানে আমাদের এখন যে পক্সগুলো হয় সেগুলো সব হচ্ছে চিকেন পক্স, ঠিক আছে, সেগুলো কিন্তু এরকম ডেডলি বা লিথাল লেভেলে পৌঁছয় না, বাট স্মল পক্স কিন্তু লিথাল লেভেলেরই ছিল। এবং একটা সময় বিভিন্ন ধরনের একটা এই যেরকম ধরো আমাদের লাস্ট 2 বছর আমরা তো সাফার করেছি কোভিডে, একটা সময় স্মল পক্স কিন্তু এরকম প্যান্ডেমিকের আকার ধারণ করতো, ঠিক আছে। তো স্মল পক্সের পজিটিভ এজেন্ট যদি দেখা যায় তো এখানে হচ্ছে ভ্যারিওলা ভাইরাস হচ্ছে স্মল পক্সের জন্য রেসপন্সিবল, ট্রান্সমিট করছে থ্রু এয়ার, এরাও এয়ারবর্ন, ঠিক আছে, এরা ড্রপলেটসের থ্রুতে ট্রান্সমিট করছে, অর ইনডিরেক্টলি থ্রু দ্য ইনফেক্টেড আর্টিকেলস, ঠিক আছে, অর্থাৎ যার স্মল পক্স হয়েছে তার ব্যবহার করা জিনিসপত্র যদি কোনো সুস্থ মানুষ ব্যবহার করে তাহলে তার দেহেও কিন্তু স্মল পক্স চলে আসবে, ঠিক আছে, তার সেও কিন্তু স্মল পক্সে ইনফেক্টেড হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে আমরা সিমটমসের ব্যাপারে যদি আসি, সিমটমসের মধ্যে প্রথমে আসে হাই ফিভার, হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা, ব্যাকএক, হ্যাঁ, অর্থাৎ আমাদের পিঠ বা এইসব অংশগুলো ব্যথা করবে, স্কিন র্যাশেস, আমাদের পক্সের একটা খুব ইম্পর্টেন্ট যেটা সিমটমস যেটা থেকে বোঝা যায় পক্স হচ্ছে সেটা হচ্ছে স্কিনের উপর লাল 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 দাগ আসে, ঠিক আছে, বিভিন্ন ধরনের র্যাশেস ফর্ম করে স্কিনের উপরে, ঠিক আছে। দ্য থার্ড ডে পাসিং থ্রু ব্রাইট রেড স্পট, ঠিক আছে, আক্রান্ত হওয়ার 3 নম্বর দিনে রেড স্পট ফর্ম করবে, পস্টুলেটস, পার্পলস, প্যাপিউলস অ্যান্ড ভেসিকেলস ক্যাবস হুইচ ফল অন লিভিং পিটেড পক মার্কস, ঠিক আছে। পিটেড পক মার্কস বলতে স্কিনের ওপরে এই যে প্যাপিউলসগুলো বা এই যে আমাদের পস্টিউলসগুলো বা রেড স্পট যেগুলো তৈরি হচ্ছে সেগুলো যখন নষ্ট হয়ে যাবে সেই জায়গাটা একটা যেন কিছুটা মাটি খুঁড়ে নেওয়ার মতো একটা দাগ তৈরি হয়ে যাবে, ঠিক আছে, ওখানে একটা পট মার্ক, তো একটা পিটেড পক মার্ক কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে, ওই জায়গাগুলোতে। প্রিভেনশনস কি, স্মল পক্সকে ভ্যাকসিনেশনের মাধ্যমে সরানো হয়, অ্যান্ড শুড রিমেন আইসোলেটেড ফ্রম হেলদি পারসন, যেটাকে আমরা বলে থাকি কোয়ারেন্টাইন। আমরা যারা কোভিড পিরিয়ড সাফার করছি তারা সবাই জানি কোয়ারেন্টাইন কথাটার মানে কি। তো এক্ষেত্রে যেটা সবার ফার্স্টে করতে হবে, যেহেতু এটা খুব সাংঘাতিক রকমের কন্টেজিয়াস একটা ডিজিজ, এটা যে আক্রান্ত হবে তাকে ইমিডিয়েট বেসিসে কিন্তু আইসোলেশনে রাখতে হবে এবং রেখে তার ট্রিটমেন্ট বা এটসেট্রা জিনিসগুলো তারপরে চালাতে হবে, কিন্তু তাকে আইসোলেশনে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে, আমাদের নেক্সট যে টপিক, নেক্সট যে ডিজিজটা, যে ভাইরাল ডিজিজ, দ্যাট ইজ র্যাবিস, যেটা র্যাবিস ভাইরাস এটা মূলত ছড়ায়, ঠিক আছে, পজিটিভ এজেন্টস হচ্ছে র্যাবিস ভাইরাস। ট্রান্সমিশন কীভাবে হয়, ট্রান্সমিশন যদি দেখতে পারো, বাইটস অফ অ্যানিমেলস, কোন অ্যানিমেলস লাইক ডগ, উল, ফক্স, ঠিক আছে, এরা কামড়ালে, কুকুরে কামড়ালে যেটা হয়, ঠিক আছে। এবং একটা সময় এই র্যাবিসের যখন কোনো ভ্যাকসিন ছিল না তখন কুকুরে কামড়ালে সেখানে ট্রিটমেন্ট করা হতো অ্যালকোহল দিয়ে, বা সেখানে অ্যাপ্লাই করা হতো গরম লোহার রড গরম করে সেই জায়গাটা ডিসইনফেক্টেন্ট করার জন্য ওই উন্ডসটাতে চেপে ধরা হতো, যাতে ওইখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই ভাইরাস যেটা থাকছে, র্যাবিসে ভাইরাস যদি থাকে সেই র্যাবিসে ভাইরাসটা যাতে ওখানেই মারা যায়। কারণ র্যাবিস যদি একবার ইনফেক্টেড করে দেয়, মানুষ যদি একবার আক্রান্ত হয়ে যায় না র্যাবিসে, তার কিন্তু আর কোনো ট্রিটমেন্ট নেই। তো সেই কারণে কুকুরে কামড়ালে সাথে সাথে আমাদের র্যাবিসের এগেনস্টে কিন্তু ইমিউনিটিটাকে জেনারেট করে নিতে হয়, ঠিক আছে। সিমটমস কী, র্যাবিস ফার্স্টেই অ্যাটাক করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এফেক্ট করে, ঠিক আছে। সেখান থেকে আমাদের হ্যালুসিনেশনস, আমাদের বিভিন্ন ধরনের ইমোশনাল
প্রবলেম কিন্তু আমরা ফেস করি র্যাবিস যদি হয়। সেভিয়ার হেডেক, হাই ফিভার উইথ অল্টারনেটিং স্টেজেস অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ডিপ্রেশনস, ঠিক আছে, যেটা বলছিলাম আমাদের ইমোশনাল ড্যামেজ কিন্তু এক ধরনের হয়ে যায়, এবং তার রিজনটা হচ্ছে এরা আমাদের ডিরেক্ট সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড নিয়ে যেটা তৈরি হচ্ছে তাকে ওরা ইনফেক্ট করছে। ডিফিকাল্টি ইন সোয়ালিং, খাবার গিলতে খুব সমস্যা হয়, প্যারালাইসিস হয়ে যায় বডির একটা পার্ট, কনভালশন, শরীর কাঁপতে থাকে একরকমভাবে, ঠিক আছে। তো এই সিমটমসগুলো মূলত দেখা যাচ্ছে র্যাবিসের ক্ষেত্রে। প্রিভেনশন যদি দেখি, ফার্স্ট যেটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, মোস্ট ইম্পর্টেন্ট। কুকুরে কামড়ানোর সাথে সাথে হসপিটালে গিয়ে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের যে প্রসিডিওরটা আছে সেটা স্টার্ট করে দেওয়া উচিত। যেটা ডিসকভার করেছিলেন, মনে রাখবে, ডিসকভার করেছিলেন কিন্তু লুই পাস্টিউর, ঠিক আছে। এই প্রসঙ্গে বলে রাখি, ফার্স্ট ভ্যাকসিন কিন্তু ডিসকভার হয়েছিল স্মল পক্সের, যেটা করেছিলেন হচ্ছে আমাদের এডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন ডিসকভার করেছিলেন, এবং লুই পাস্তুর যিনি প্রথম র্যাবিসের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ডিসকভার করেছিলেন। এছাড়া র্যাবিস মানে কুকুরে যদি কামড়ায়, প্রিকশনস হিসেবে আমাদের কিছু একটা সিরিজ অফ অ্যান্টিবায়োটিক্স চালাতে হয়, ঠিক আছে, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া এই ভাইরাস যদি আমাদের বডির ভিতরে চলে আসে, অ্যান্টিবায়োটিক্স ওগুলোকে নষ্ট করে দিতে পারবে। অ্যান্ড ক্লিনিং অফ উন্ড উইথ পিওর কার্বলিক অ্যাসিডস অর নাইট্রিক অ্যাসিডস, ঠিক আছে। ভেবে দেখো তার মানে ব্যাপারটা, নাইট্রিক অ্যাসিড, সাংঘাতিক তীব্র একটা অ্যাসিড, সেই অ্যাসিড দিয়ে কিন্তু আমাদের ওই উন্ডসটা, যেখানে কুকুর বা শিয়াল কামড়াবে, যেখান থেকে আর কি র্যাবিস হওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গাটা ভালো করে ওয়াশ করতে হবে, ঠিক আছে, ক্লিন করতে হবে। নেক্সট আমরা চলে আসি নেক্সট ভাইরাল ডিজিজে, দ্যাট ইজ পোলিওমাইলিটিস। পোলিওমাইলিটিস যদি দেখা যায়, এটা কজেটিভ এজেন্টস হচ্ছে পোলিও ভাইরাস, আমরা সবাই জানি, ঠিক আছে। পোলিও ভাইরাস এটাকে প্রিভেন্ট করার জন্য প্রতিরোধ করে আমাদের ছোটোবেলায় ভ্যাকসিন দেওয়া হতো, এবং এই ভ্যাকসিনটা বিশেষত্ব হচ্ছে এটাকে বলা হতো ওপিভি, যেখানে অন্যান্য যে ভ্যাকসিনসগুলো আমরা দেখেছি এখানে ইঞ্জেকশনের থ্রুতে ব্লাডে পুশ করা হতো। ওরাল পোলিও ভ্যাকসিন কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভিতরে যেত, আমাদের মুখের ভিতরে কয়েক ফোঁটা এই পোলিও ভ্যাকসিন ফেলে দেওয়া হতো, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা একটা পোলিও মুক্ত দেশ হওয়ার দিকে এগিয়েছি, ঠিক আছে, এই পোলিও ভ্যাকসিন নিয়মিত খাওয়ার ফলে, ঠিক আছে। তো পজিটিভ এজেন্টস হচ্ছে তাহলে পোলিও ভাইরাস। ট্রান্সমিশন কীরকমভাবে হয়? ট্রান্সমিশন যেটা দেখা যাচ্ছে ইন্টেস্টিনাল ডিসচার্জের থ্রুতে আসতে পারে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে। আমাদের ফুড বা ড্রিঙ্কের মধ্যে যদি কোনো পোলিও আক্রান্ত কারোর তার যে ইন্টেস্টিনাল ডিসচার্জ, সেখান থেকে ব্যাকটেরিয়াগুলো ভাইরাসগুলো যদি আমাদের রেগুলার খাবার যে ফুড বা ড্রিঙ্ক তার মধ্যে যদি মিশে যায়, কন্টামিনেটেড হয়ে যায়, সেখান থেকে কিন্তু আমাদের এই ডিজিজটা ট্রান্সমিট করতে পারে। সিমটমস, এটাও কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করার ফলে কী হচ্ছে, সেল অফ দ্য ব্যাকবোন, আমাদের শিরদাঁড়ার যে সেলগুলো রয়েছে বা আমাদের ইন্টেস্টাইনের সেলগুলো, সেগুলো কমপ্লিটলি ড্যামেজড হয়ে যায়। তার ফলে একটা প্যারালাইটিক সিচুয়েশন তৈরি হয়, আমরা হাঁটতে চলতে আর পারি না, আমাদের লিম্বসগুলো একদম অকেজ হয়ে পড়ে থাকে, আমাদের যে হাত পা কোনো কাজে লাগে না, ঠিক আছে। অর্থাৎ কমপ্লিটলি প্যারালাইটিক একটা লাইফ লিড করতে হয় পোলিও যদি ইনফেক্টেড হওয়া যায়, ঠিক আছে। সো প্যারালাইটিক টাইপ অফ ইন্ডিকেশনস ফলোজ অ্যান্ড রিচেস ম্যাক্সিমাম উইদিন 2-3 days, ঠিক আছে, 2-3 দিনের মধ্যে এই সিচুয়েশনটা ডেভেলপ করে যায়। ডিফিকাল্টি ইন ফরওয়ার্ড বেন্ডিং অ্যান্ড মুভমেন্ট অফ হেড, ঠিক আছে, সামনে ঝুঁকতে বা ঘাড় বা মাথা সরাতেও কিন্তু এক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রিভেনশন কি বলছে? প্রিভেনশন নাম্বার 1 প্রিভেনশন ইজ ভ্যাকসিনেশনস, ঠিক আছে, ইনোকুলেশনস অফ সাল্ক ভ্যাকসিনস ইনভেন্টেড বাই সাল্ক, ঠিক আছে। এটা মনে রাখবে, পোলিও ভ্যাকসিনসকে ইনভেন্ট করেছিলেন সাল্ক। অ্যান্ড প্রোভাইড প্রিভেনশনস ফর পোলিও মাইলিটিস, ঠিক আছে। ওরাল ভ্যাকসিন যেটা অ্যাকচুয়ালি আমাদের দেওয়া হয়, ওরাল ভ্যাকসিন ইনভেন্ট করেছিলেন অ্যালবার্ট স্যাভিন ইন 1957, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি পোলিও ইরেডিকেশন যে মিশনটা রয়েছে, সেই পোলিও ইরেডিকেশন মিশনের জন্য এই ভ্যাকসিনটাই, ওরাল পোলিও ভ্যাকসিনটাই ইউজ করা হয়। কে ডিসকভার করেছিলেন? অ্যালবার্ট স্যাভিন ইন 1957, ঠিক আছে। চলে যাই আমরা নেক্সট যে ডিজিজটা রয়েছে, দ্যাট ইজ চিকেন পক্স। চিকেন পক্স স্মল পক্সের মতোই এর সিমটমসগুলো দেখে, বাট এটা অনেক মাইল্ড। এখানে সাধারণত ফ্যাটালিটির চান্স খুবই কম, ঠিক আছে, খবর প্রায় আসেই না যেরকম যে কেউ চিকেন পক্সের কারণে কারোর ডেথ হয়েছে বা কিছু হয়েছে। এটারও পজিটিভ এজেন্ট কিন্তু একরকমই ভ্যারিওলা ভাইরাস, ভ্যারিওলা জস্টার ভাইরাস, ঠিক আছে, ভ্যারিসেলা জস্টার ভাইরাস হচ্ছে পজিটিভ এজেন্টস। এর ট্রান্সমিশন কীভাবে হচ্ছে? ইনফেক্টেড পার্সনের থ্রুতে হতে পারে, ডিরেক্ট টাচ থেকে হতে পারে, আর তাদের আর্টিকেল যদি কেউ ইউজ করে তখন মানে কন্ট্যাক্টে যদি আসে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তখন সেখান থেকে কিন্তু চিকেন পক্স আসতে পারে। সিমটমস যদি দেখি, কি ফিভার থাকবে অবশ্যই, স্ক্যাবস থাকবে, ঠিক আছে, যেটা 4 থেকে 5th ডেতে শুরু হবে, ফিভার হওয়ার 4 থেকে 5th ডেতে।
আচ্ছা, নেক্সট আসছে প্রিভেনশন। প্রিভেনশন কী কী হতে পারে? তাহলে এই হচ্ছে এর সিমটমস যেগুলো আসতে পারে, জ্বর আর গায়ে ওই লালচে 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 দাগ, যেটা থেকে আমরা বুঝতে পারি যে এর পক্স হয়েছে। ইউজুয়ালি দেখবে তোমরা ওই মার্চ এপ্রিল ওই সময়টাতে কিন্তু হয়ে থাকে পক্সটা। এবং পক্সের একটা বিশেষত্ব হচ্ছে, কারোর যদি একবার পক্স হয়ে যায়, সেকেন্ড তার বডিতে কিন্তু ওই পক্সের এগেনস্টে যে ইমিউনিটিটা ফর্ম করে গেছে, সেকেন্ড টাইম কিন্তু তার আর পক্স হয় না। ঠিক আছে, নেক্সট আসছে প্রিভেনশনের কথায়। প্রিভেনশন কীরকম? প্রিভেনশন বলছে নাম্বার 1 ইউজেজ অফ ক্যালামাইন লোশনস। ঠিক আছে, ক্যালামাইন লোশনসটা সাধারণত আমাদের অ্যালার্জির যে সিমটমসগুলো দেখা যায় না, হাতে র্যাশ, হাত পায়ে র্যাশ, সেইটাকে মিটিগেট করার জন্য সাধারণত ক্যালামাইন লোশন ইউজ করা হয়। এবং পক্সের ক্ষেত্রে পক্সের যে স্ক্যাবসগুলো থাকে, সেই স্ক্যাবসগুলোকে মিটিগেট করতে কিন্তু এই ক্যালামাইন লোশনটা ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাফেক্টেড এরিয়াগুলোতে ওখানে ক্যালামাইন লোশন দেওয়া হয়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইসোলেশনস আর কোয়ারেন্টাইন, যাতে সুস্থ মানুষরা এতে আক্রান্ত না হয়, সেই জন্য যে অসুস্থ হবে তাকে তাড়াতাড়ি তাকে আইসোলেট করে রাখতে হবে। নেক্সট চলে আসে আমরা মেনিনজাইটিস। এটাও কিন্তু খুব ডেডলি একটা ডিজিজ। ঠিক আছে, এটা মূলত আমাদের মস্তিষ্কের, তোমরা জানো নিশ্চয়ই, আমাদের ব্রেনের বাইরে একটা কভারিং থাকে। ব্রেন যে ব্রেন বক্সের ভিতরে, বাইরে তো আমাদের ধরো করোটির হাড় রয়েছে, তার ভিতরে রয়েছে কিন্তু মেনিনজেস, যার ভিতরে ব্রেনটা এনক্লোজড হয়ে থাকে। 3টে লেয়ার দিয়ে ধরে, পায়া ম্যাটার, আরাকনয়েড ম্যাটার অ্যান্ড ডিউরা ম্যাটার, এই 3টে লেয়ার থাকে মেনিনজেস লেয়ার। এবং মেনিনজেস যদি কোনো রকমভাবে কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, সেখান থেকে দ্যাট লিডস টু মেনিনজাইটিস। কজেটিভ এজেন্টস কী? কজেটিভ এজেন্টস হচ্ছে এন্টেরোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। ঠিক আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস সাধারণত করে থাকে। ট্রান্সমিশন, এরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের থ্রুতে ট্রান্সমিট করে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তোমরা জানো আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে যে হলো ক্যাভিটি থাকে, তার মধ্যে দিয়ে পাস করে, যেটা হচ্ছে এদের কানেকটিভ টিস্যু কাইন্ড অফ। তার মধ্যে দিয়ে ইউজুয়ালি নিউট্রিশনস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়েস্ট মেটেরিয়াল সব কিছু এক্সচেঞ্জ হয় এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের থ্রুতে। এবং মেনিনজাইটিসও কিন্তু ট্রান্সমিট হয় এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের থ্রুতে। ঠিক আছে, এর সিমটমস কী? সিমটমস হচ্ছে হেডেক, ফিভার, ফাস্ট, একদম প্রিমিটিভ কন্ডিশনে আসবে। যত আস্তে আস্তে সেভারিটির দিকে যাবে, স্টিফ নেক অ্যান্ড মেন্টাল কনফিউশনস, এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে। এবং এখান থেকে এটা কোমার দিকেও অনেক সময় লিড করতে পারে মেনিনজাইটিস কিন্তু। ঠিক আছে, প্রিভেনশনস কী আছে? নাম্বার 1 ভ্যাকসিনেশনস অ্যান্ড নাম্বার 2 অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিনেশনের থ্রুতে এটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। তারপরে খুব হট টপিক এটা, ডেঙ্গু। এখন প্রায় আমাদের কলকাতা শহরে লাস্ট এই পুজোর আগের এই সময়টাতে, এবং এখনও হচ্ছে, ডেঙ্গুর খুব প্রকোপ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ডেঙ্গু পজিটিভ এজেন্টসগুলো যদি দেখা যায় কী কী আসছে, সেটা হচ্ছে প্রথম আসছে ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গু সেটা হচ্ছে এক ধরনের ফ্ল্যাভিডিভো ভাইরাসের জন্য ডেঙ্গু হয়ে থাকে। বাট ডেঙ্গুর ব্যাপারটা হচ্ছে, এই ভাইরাসটা আমাদের বডিতে আসে কার থ্রুতে? ভাইরাসটা বডিতে আসে হচ্ছে এনার থ্রুতে। কে ইনি? এনার নাম হচ্ছেন টাইগার মসকিউটো। ঠিক আছে, টাইগার বলার কারণ কি? দেখো বডিতে এরকম সাদা ছোপ, সাধারণত কামড়ায় এরা দিনের বেলা, এবং পরিষ্কার জলে এরা ডিম পারে, পরিষ্কার স্ট্যাগনেন্ট ওয়াটারে। নাম কি? নাম হচ্ছে এডিস ইজিপ্টাই। ঠিক আছে, এদের কামড়ের মাধ্যমে সাধারণত এই ফ্ল্যাভি ভাইরাস আমাদের বডিতে এন্টার করে এবং ডেঙ্গুর মতো এই ডিজিজগুলো ক্রিয়েট করে, ট্রান্সমিট করে। তাহলে কীরকমভাবে? বাইট অফ মসকিউটো লাইক এডিস ইজিপ্টাই, এডিস অ্যালোপিকটাস। ঠিক আছে, এই মশাগুলো দেখো, দুটোই কিন্তু এডিস মশা, জাস্ট স্পিসিসগুলো ডিফারেন্ট কিন্তু। ঠিক আছে, সিমটমস কী? হাই ফিভার, র্যাশেস অন ফেস অ্যান্ড হেড, সেভিয়ার পেন ইন আইস। ঠিক আছে, জেনারেলি জ্বর যখন হয়, জ্বর সারতে চায় না কোনো মতে, নর্মাল অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে তো সারতে চাই না। ঠিক আছে, ডেঙ্গু হলে যেটা হয়, আরেকটা আমাদের যেটা সবথেকে বেশি প্রবলেমেটিক, সেটা হচ্ছে আমাদের প্লেটলেট লেভেলটা হু করে কমতে থাকে, যেটা বাইরে থেকে প্রথমে বোঝা যায় না, কিন্তু যখনই আমরা ব্লাড টেস্ট করতে দিই, তখনই আমাদের সেই রিপোর্ট এলে বুঝতে পারি প্লেটলেট লেভেল কিন্তু ডেঙ্গু হলে কমে যেতে থাকে। ঠিক আছে, এবং সেখান থেকে আসে ফাইনালি উইকনেস অ্যান্ড মাসকুলার অ্যান্ড জয়েন্ট পেন। তো এইগুলো হচ্ছে ডেঙ্গু সিমটমসের মধ্যে এসে যাচ্ছে। প্রিভেনশন যদি দেখি, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে মসকিউটো রিপেলেন্ট ইউজ করা। ঠিক আছে, যেটা আমাদের পুরসভা থেকে বা যার এলাকায় যে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ রয়েছে, তারা সাধারণত অ্যানাউন্স করে দিয়ে যায়। ঠিক আছে, যে মশার যে ব্রিডিং এরিয়া যেগুলো, ওদের ডিম পাড়ার এরিয়া যেগুলো, সেখানে ওরা যাতে ডিম পাড়তে না পারে, সেই জন্য জল জমতে না দেওয়া, বা মসকিউটো নেট, মশারি ইউজ করা, মসকিউটো রিপেলেন্ট অয়েল ইউজ করা, মশা মারার যে ব্যাট সেগুলো ইউজ করা। ঠিক আছে, অনেক সময় পুরসভা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে বা বিভিন্ন জায়গা থেকে মশা মারার ধোঁয়াও দিয়ে যায় বিভিন্ন রকমের, যাতে মশার লার্ভাগুলো মারা যায়। বা যদি কোথাও স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে, সেখানে বায়োলজিক্যাল প্রসেসে গ্যাম্বুসিয়া বা এই ধরনের কিছু মাছ আছে যারা সাধারণত মশার যে লার্ভাগুলো সেগুলো খেয়ে নেয়, তাদেরকে চাষ করা, তাদেরকে কাল্টিভেট করা। ঠিক আছে,
এইভাবে সাধারণত প্রিভেন্ট করা যেতে পারে। আর হচ্ছে হাইজিন মেনটেন করে অবশ্যই, অ্যান্ড ফাইনালি প্রপার মেডিকেশনস বাই ডক্টর। ঠিক আছে, ইমিডিয়েটলি ডেঙ্গু হওয়া মাত্রই ডক্টরের সাথে কনসাল্ট করে প্রপার মেডিকেশনের আন্ডারে চলে আসাটা খুব দরকার। নেক্সট আসছে এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা একটা সময় আমাদের গ্লোবালি একটা কিন্তু প্যান্ডেমিকের আকার নিতে চলেছিল এইডস একটা টাইমে। এইডসের কজেটিভ এজেন্টসের নামটা মনে রাখবে, এইডসের পুরো নামটা মনে রাখবে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এর মধ্যে আসল কথাটা লুকিয়ে রয়েছে এই কথাটার মধ্যে, ইমিউনোডেফিসিয়েন্সি। অ্যাকোয়ার্ড মানে যেটা অর্জন করা হচ্ছে, ইমিউনোডেফিসিয়েন্সি মানে কি? ইমিউনো মানে আমাদের ইমিউনিটি সিস্টেম, যেটা অন্যান্য রোগগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করছে, আমাদের শরীরকে প্রোটেক্ট করছে। সেই ইমিউনিটি সিস্টেমের ডেফিসিয়েন্সি মানে সেই ইমিউনিটি সিস্টেম কিন্তু কাজ করতে পারবে না যদি কিনা আমাদের এই এইডস ডিজিজটা হয়। কখন হবে এইডস ডিজিজ? তখনই হবে যখন HIV, এটা হচ্ছে মেন কজেটিভ এজেন্টস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এই ভাইরাসটা যখন আমাদের বডিতে আসবে, এটা মনে রাখবে এটা হচ্ছে এক ধরনের রেট্রো ভাইরাস ক্যাটেগরির মধ্যে পড়ে। ঠিক আছে, HIV ভাইরাসরা। এবং HIVর ক্ষেত্রে এই স্পেশালিটি, এটা অন্য রোগের ক্ষেত্রে আলাদা কোন জায়গাটাতে, সেটা হচ্ছে এর ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কাকে বলা হয় আগে সেটা একটু জেনে নেওয়া যাক। ইনকিউবেশন পিরিয়ড বলা হচ্ছে কাকে? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে, ধরো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস সামথিং কিছু, সেটা আমাদের ইনফেক্ট করলো, আমাদের বডিতে ঢুকলো, এবং ঢোকার পরেই ও কিন্তু সাথে সাথেই আমাদের সিমটমসগুলো, ওর যে ওর অ্যাটাক করার যে সিমটমসগুলো, সেগুলো কিন্তু সাথে সাথে এক্সিবিট করতে দেয় না। ও একটু সময় নেয় নিজেকে আমাদের বডির ভিতরে মানিয়ে নেওয়ার জন্য, তারপর আস্তে আস্তে ওর সিমটমসগুলো বাইরে ধরা পড়ে। তাহলে ইনফেক্টেড হওয়ার সাথে সাথে, যেমন কোভিডের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে কেউ যদি আজকের ইনফেক্টেড হয় 3 থেকে 4 দিন পরে তার ফার্স্ট সিমটমস হয়তো দেখা দেওয়া শুরু করবে। ঠিক আছে, তাহলে এখানে ইনফেক্টেড হওয়ার সাথে সাথে এই সিমটমসগুলো দেখায় না। তাহলে মাঝখানে যে সময়টাতে ওই ইনফেক্টেড হওয়া থেকে ফার্স্ট সিমটমস দেখা যাওয়া পর্যন্ত, আবারও বলছি ইনফেক্টেড হওয়া থেকে, অর্থাৎ যখন ব্যাকটেরিয়ার বা যে প্যাথোজেনটা সে এন্টার করার থেকে ফার্স্ট সিমটমস পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, তাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এবং এদের ক্ষেত্রে, এইডসের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা কখনো কখনো 30 বছর পর্যন্ত কিন্তু হতে পারে। ঠিক আছে, ইউজুয়ালি 12-14 বছর হয়, 30 বছর পর্যন্তও কিন্তু কখনো হতে পারে। সুতরাং কেউ যদি আজকের ইনফেক্টেড হয়, হয়তো 30 বছর কি 12 বছর কি 15 বছর পর গিয়ে তার সিমটমসগুলো আস্তে আস্তে শো করতে শুরু করবে। ঠিক আছে, কিভাবে ট্রান্সমিট করে? সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের থ্রুতে ট্রান্সমিট করে থাকে। কোনো ইনফেক্টেড পার্সনের ব্লাড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যদি কোনো নন ইনফেক্টেড পার্সনের ব্লাডের সাথে মিশে যায়, সেখান থেকে এরা ট্রান্সমিট করে। সেক্সুয়াল কন্ট্যাক্ট খুবই ইম্পর্টেন্ট। সেক্সুয়াল কন্ট্যাক্টের থ্রুতে ইনফেক্টেড পার্সনের সাথে যদি সেক্সুয়াল কন্ট্যাক্টে আসা যায়, মানে কেউ আসে, তাহলে সেক্ষেত্রে সেও কিন্তু এইডসে অ্যাফেক্টেড হয়। ঠিক আছে, এবার অনেক সময় মাদারের থেকে চাইল্ডের বডিতে কিন্তু যায়। ঠিক আছে, এবং এটা খুবই একটা প্যাথেটিক কন্ডিশনস, কারণ মায়ের বডিতে যদি এইডস থাকে না, সেটা কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, এবং অজান্তেই কিন্তু এটা সেই বাচ্চাদের শরীরে চলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছে সিমটমস। সিমটমসের মধ্যে প্রথমেই যেটা আসছে দ্যাট ইজ ওয়েট লস। ঠিক আছে, তারপরে যেটা আসছে সোকিং নাইট সোয়েট। ঠিক আছে, সোকিং নাইট সোয়েট, রাতের বেলা হঠাৎ করে শরীরে ঘাম, শেকিং চিলস, ঠান্ডা লাগা, অ্যান্ড লস অফ ইমিউনিটি সিস্টেম। এই লস অফ ইমিউনিটি সিস্টেমটা, এটাই অনেকগুলো সিমটমস নিয়ে চলে আসে। যেমন কারো যদি সামান্য সর্দি কাশি হয়, সেটাও খুব সেভিয়ার কন্ডিশনে চলে যেতে পারে। কারো সামান্য যদি ডাইজেশনের প্রবলেম হয়, সেটাও খুব সেভিয়ার আকার ধারণ করে, কারণ এগুলোকে প্রোটেক্ট করার মতো কোনো রকম ইমিউনিটি সিস্টেমই আমাদের অবশিষ্ট থাকে না। এইডস ওদেরকেই টার্গেট করে নষ্ট করে দেয়, HIV ভাইরাস। ঠিক আছে, মূলত আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে কন্ট্রোল করে হচ্ছে 2 ধরনের লিম্ফোসাইটস, T আর B সেল। তো এই HIVর খুব ফেভারিট টার্গেট হচ্ছে আমাদের T সেলগুলো। আমাদের বডিতে যে T সেল থাকে, T সেলরা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের হোয়াইট ব্লাড কর্পাসেলস। ঠিক আছে, আপাতত এইটুকুই বলে রাখি, পরে এদের ব্যাপারে আমরা ইমিউনিটি সিস্টেম যখন করব তখন ডিটেলসে ডিসকাস করব। তো এই T সেলগুলোকে এরা অ্যাটাক করে এদের কার্যক্ষমতাগুলো নষ্ট করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পার্টটা, টেস্টগুলো মনে রাখবে। এইডসের টেস্ট কোনগুলো? এলাইজা টেস্ট, EIA টেস্ট, IFA বা RIP টেস্ট, PCR, ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট, এইগুলো। ঠিক আছে, এলাইজার ফুল ফর্মটা মনে রাখবে এনজাইম লিঙ্কড ইমিউনোসরব্যান্ট অ্যাসে। ঠিক আছে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, যেটা হচ্ছে এলাইজার প্রথম কথা।
ফুল ফর্ম, ঠিক আছে। তো এইগুলো কিন্তু একটু মনে রাখবে, এই টেস্ট কী কী রয়েছে এইডসের জন্য। ট্রিটমেন্ট যদি দেখা যায় সেটা হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ ইউজ করা হয় সাধারণত এইডসের ক্ষেত্রে। আর এছাড়া প্রিকশনস, ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে হোক কিংবা সেক্সুয়াল কন্ট্যাক্টের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে প্রপার প্রিকশন মেনটেন করেও কিন্তু এটা রোধ করা যায়। একটা সময় এই ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেহেতু এটা ছড়ায়, একটা সময় দেখা যেত প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট যারা কিন্তু এইডস আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ যে ব্লাডটা তাদের বডিতে ট্রান্সফিউজ করেছে সেটা কোনো রকম প্রপার টেস্ট না করেই তাদেরকে দেওয়া হয়েছে, যখন জানা যায়নি এরকমভাবে এইডসের ব্যাপারে অত কিছু, এবং সেখান থেকে অজান্তেই কিন্তু প্রচুর এরকম থ্যালাসেমিয়া পেশেন্ট যারা কিন্তু এইডস আক্রান্ত হয়ে গেছে। চলে আসি আমাদের নেক্সট যেটা, দ্যাট ইজ হেপাটাইটিস, ঠিক আছে। হেপাটাইটিস এ বি সি। হেপাটাইটিস, এই হেপাটো কথাটা থাকা মানে তোমরা জানো এটা হচ্ছে লিভার ওরিয়েন্টেড, ঠিক আছে। অর্থাৎ আমাদের লিভারে ইনফ্ল্যামেশনস, লিভারে প্রবলেম এটসেট্রা হয় এর জন্য। সাধারণত এর জন্য একটা রেট্রোভাইরাস যেটা হচ্ছে HAV মানে হেপাটাইটিস এ ভাইরাস, ঠিক আছে, বা HBV হেপাটাইটিস বি ভাইরাস, বা HCV হেপাটাইটিস সি ভাইরাস, এরা হচ্ছে রেসপন্সিবল। এরাও ট্রান্সমিট করে ব্লাড ট্রান্সফিউশনের থ্রুতে। আর কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, না ঢাকা খাবার এবং জল, মূলত জলের মাধ্যমেই কিন্তু এরা বেশি ট্রান্সমিট করে থাকে, ঠিক আছে। এছাড়া ব্লাড ট্রান্সফিউশনের থ্রুতেও এরা ট্রান্সমিট করে থাকে হেপাটাইটিসরা। সিমটমস অ্যাকিউট লিভার ডিজিজ, লিভার একদম তছনছ হয়ে যায়, লাইক সিরোসিস অফ লিভার, যেটা কাইন্ড অফ বলতে পারো এক ধরনের লিভারের ক্যান্সারের মতো। লিভারে আস্তে আস্তে ফাইব্রোসিস স্টার্ট করে দেয়, সিরোসিস অফ লিভার। এবং সিরোসিস অফ লিভারের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই, এবং এটা যদি হয় মানুষ একটা সময় ডেথ তার হবেই, ঠিক আছে। মানে ডেথ তো সকলেরই হবে, মানে একটু তাড়াতাড়ি আর কি সিরোসিস অফ লিভারের কারণে হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ফাইব্রোসিস, ফিভার, নজিয়া, জ্বর, এবং নজিয়া মানে গা গুলানোর মতো ব্যাপার, এইটা খুব সাংঘাতিক রকমভাবে আসে। এটা হচ্ছে অ্যাপেটাইট লস, এবং যে এই দুটো, এই যে ইয়োলোয়িং অফ স্কিন, আই, ইউরিন, চোখ, আমাদের ত্বক, আমাদের এই যে নখ, আমাদের নেলসের যে গোড়াগুলো, এই জায়গাগুলো, আমাদের স্কিন, এগুলো সব ইয়োলোয়িং হয়ে যায়, এগুলো সব একটা হলুদ রঙের এক ইয়েলো কালার চলে আসে এখানে, ঠিক আছে। এছাড়া আমাদের খিদে থাকে না, অ্যাপেটাইট লস হয়ে যায়, এইগুলো থেকে কিন্তু প্রাইমারিলি ডিটেক্ট করা যায়। তার মানে এটা জন্ডিসের দিকে এটার টেন্ডেন্সি আছে, ঠিক আছে। আমাদের হেপাটাইটিসের দিকে টেন্ডেন্সি আছে, এবং হেপাটাইটিসের শুরুর দিকে যেটা আসে দ্যাট ইজ জন্ডিস, ঠিক আছে। জন্ডিসটা অতটা হেপাটাইটিসের মতো অতটা লিথাল নয়, বাট হেপাটাইটিস বি পার্টিকুলারলি এটা কিন্তু একটা সাংঘাতিক লিথাল একটা ডিজিজ, ঠিক আছে। এই প্রিভেনশনস কি, নাম্বার 1 যেটা প্রসেস দ্যাট ইজ ভ্যাকসিনেশন, নাম্বার 2 গুড হাইজিন মেনটেন, আর নাম্বার 3 প্রপার স্যানিটেশনস, ঠিক আছে। যেহেতু কন্টামিনেটেড ফুড ওয়াটারের থ্রুতে এরা আসছে, তো প্রপার হাইজিন মেনটেন মানে প্রপার ফুড ইনটেক হ্যাবিট মেনটেন করা, টাইমিং মেনটেন করা, ডিসিপ্লিন মেনটেন করা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের লিভারকে যদি ঠিক রাখতে পারি, আমরা হেপাটাইটিসকেও কিন্তু প্রিভেন্ট করতে পারবো, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি আমাদের ভাইরাল এনসেফ্যালাইটিসের কথায়। ভাইরাল এনসেফ্যালাইটিস এটা হার্পিক সিমপ্লেক্স ভাইরাসের জন্য হয়ে থাকে, এবং এটা ট্রান্সমিট করে কার থ্রুতে, এটা থ্রু মসকিউটো বাইট, ঠিক আছে। এবং এর ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে 5 দিন থেকে 25 দিন পর্যন্ত। অর্থাৎ ভাইরাস আমাদের বডিতে ইনফেক্ট করার 5 থেকে 25 দিন পরে ফার্স্ট সিমটমস দেখা দেবে, এবং এর প্রিভেনশনস হচ্ছে ভ্যাকসিনেশন, সবথেকে ভালো যেটা উপায় এনসেফ্যালাইটিসের। আর এর সিমটমস কি, ফিভার, হেডেক, ভমিটিং এটসেট্রা, ঠিক আছে। ড্রাউজিনেস, স্টিফনেস অফ নেক, কনভালশনস, ঠিক আছে, মেন্টাল কনফিউশনস, এবং সেখান থেকে পার্মানেন্ট ব্লাইন্ডনেসও চলে আসতে পারে, ঠিক আছে। আমাদের নার্ভাস সিস্টেমটা আস্তে আস্তে ড্যামেজ করে দেয় এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আসি সার্সের কথায়, ঠিক আছে। সার্স কথাটা ইদানিং লাস্ট 2 বছর আমরা সকলেই কম বেশি শুনেছি, ঠিক আছে। SARS-CoV-19 আমাদের বলা হতো যে করোনার যে রেসপন্সিবল ভাইরাসটা তাকে। তো সার্স কিন্তু একটু পুরনো, ওই 2002-03 ওই সময়কার একটা রোগ, ওটাও একই রকম চীন থেকে ছড়ানো শুরু হয়েছিল, এবং ওটাও একটা এপিডেমিকের আকারে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে, এবং দুটো সিমটমস যদি দেখা যায় কিছুটা সেম, প্রায় অলমোস্ট সেমই ছিল, ঠিক আছে। তো সার্সের পুরো কথাটা মনে রাখবে, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে। আমাদের কোভিডের যা সিমটমস, কোভিডের যা কিছু একদম সার্সের সাথে সিমিলার পুরো, ঠিক আছে। পজিটিভ এজেন্ট কি, এখানে দেখো সার্স করোনা ভাইরাস, ঠিক আছে। এদেরও ইনফেক্ট করে কোথায়, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে এরা ইনফেক্টেড করে, রেসপিরেটরি সিস্টেমকে। ট্রান্সমিট কীভাবে হয়, এদের ড্রপলেট স্প্রে থ্রুতে, অর্থাৎ ওই যে কথা বলার মাধ্যমে বা হাঁচি কাশির মাধ্যমে, ঠিক আছে। যে ড্রপলেটগুলো ছড়িয়ে পড়ছে ডিউরিং টকিং অ্যান্ড কাফিং, সেই ড্রপলেটগুলোর মাধ্যমেই সাধারণত এরা একজন ইনফেক্টেড থেকে নন ইনফেক্টেড পার্সনের বডিতে ট্রান্সমিট করছে। সিমটমস কী কী রয়েছে, ফিভার অ্যান্ড কাফ,
অ্যালার্জি সিমটমস, সোর থ্রোট, গলা ব্যথা হয়, ব্রিদিং প্রবলেম আসে সেভিয়ার কন্ডিশনে। তখন আমাদের ওই শর্টনেস অফ ব্রিথ, মানে বুকের ভিতরে ওই ভাইরাসগুলো এতটাই মিউকাস সেক্রেট করে যে আমাদের এয়ার প্যাসেজটা কমে যায়, আমাদের লাংসের যে ব্রঙ্কাসগুলো থাকে সেই ব্রঙ্কাসের ভেতর দিয়ে এয়ার প্যাসেজটা কমে যায়। তো ব্রিদিং প্রবলেম এই জিনিসগুলো কিন্তু আসে। ইয়েলোইং অফ স্কিন আইটা এখানে হয় না, এটা অ্যাকচুয়ালি জন্ডিসেরে, এখানে এটা কোনো রকমভাবে মিস টাইপিং হয়ে চলে এসছে হয়তো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এর মেন, তোমরা মনে রাখবে সিমটমসগুলো, ফিভার, কফ, অ্যালার্জি, ঠিক আছে, মানে উইকনেস, সাংঘাতিক রকমের উইকনেস, সোর থ্রোট, গলা ব্যথা অ্যান্ড ব্রিদিং প্রবলেম, ঠিক আছে আসে। প্রিভেনশনস কি, অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হবে, হাই ডোজ অফ স্টেরয়েডস টু রিডিউস দ্য সোয়েলিং ইন লাংস, ঠিক আছে, যেটা আমাদের কোভিডের ক্ষেত্রে ইউজ করা হতো। কোভিডের ক্ষেত্রে কোভিড যখন খুব সেভিয়ার কন্ডিশনে চলে যেত তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের স্টেরয়েডস অ্যাপ্লাই করা হতো ওটাকে টেম্পোরারিলি করার জন্য, যদিও তার কিছু সাইড এফেক্টস থাকতো, বাট স্টিল ওই মোমেন্টে কিন্তু স্টেরয়েডস ছাড়া কোনো উপায় থাকতো না। অ্যান্ড নাম্বার 3, যেখানে যে অক্সিজেন, ব্রিদিং সাপোর্ট এই জিনিসগুলো প্রোভাইড করতে হবে ইন সেভিয়ার কেস, ঠিক আছে। এটা কোভিডের সময়ও তোমরা দেখেছো খুব আকালও পড়েছিল যেটা নিয়ে, অক্সিজেন শর্টেজ, অক্সিজেন সিলিন্ডার শর্টেজ, প্রপার ইনফ্রাস্ট্রাকচার শর্টেজ, এই প্রবলেমগুলো খুব পড়েছিল, কিন্তু আমরা সেটা সামলেও নিয়েছি, যদিও তার কস্ট খুবই হাই হয়েছে। আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে এবং সবথেকে বেশি মানুষ মারা গেছিলো পার্টিকুলারলি সেকেন্ড ওয়েভের সময়, যেটা 2021-এ এসেছিল। নেক্সট আমরা আসি মাম্পসের কথায়। মাম্পসের কথা যদি দেখি, এটাও একটা ভাইরাল ডিজিজ, যেটা প্যারামিক্সো ভাইরাস এর মেন কজেটিভ এজেন্টস, ঠিক আছে। এবং মাম্পসে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ, এখানে মূলত গ্ল্যান্ড ফুলে যায়, ঠিক আছে। এটা কিভাবে আসে? থ্রু ইনফেক্টেড স্যালাইভা বাই মিনস অফ সাম স্প্রেডস অফ ভাইরাস মাম্পস, ঠিক আছে। এটা অনেক সময় দুজন কাছাকাছি যদি থাকে সেখান থেকেও ট্রান্সমিট করতে পারে, ওই ড্রপলেটসের থ্রুতে, স্যালাইভার থ্রুতে ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, কোনোভাবে যদি কেউ কারোর এঁঠো খাবার বা এরকম কিছু যদি খায় সেখান থেকে কিন্তু মাম্পস ট্রান্সমিট করতে পারে। সিমটমস কী বলছে? ফিভার, সোয়েলিং ইন গ্ল্যান্ডস, পার্টিকুলারলি আওয়ার স্যালাইভারি গ্ল্যান্ডস। আমাদের 3টে পেয়ার অফ স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল। তো এই গ্ল্যান্ডগুলোতে কিন্তু মূলত এরা ইনফেক্ট করে এবং এই গ্ল্যান্ডগুলোকে ফুলিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, সেভিয়ার পেইনস ওয়েন মাউথ ইজ ওপেন, মুখ খুললেই যন্ত্রণা হয় মুখে প্রচণ্ড, যেহেতু গ্ল্যান্ড ফুলে থাকে। অ্যান্ড ইনকিউবেশন পিরিয়ডের মনে রাখো 15 থেকে 25 দিন, ঠিক আছে। আক্রান্ত হওয়ার 15 থেকে 25 দিন পরে সিমটমস এটা শো করে। প্রিভেনশন কি? ভ্যাকসিনেশনস, ঠিক আছে। কোন ভ্যাকসিনস? MMR, ঠিক আছে, মাম্পস, মিজলস অ্যান্ড রুবেলা, MMR এর ফুল ফর্ম, এবং এই ডিজিজগুলোর প্রেক্ষিতে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হয়, ঠিক আছে। এই ভ্যাকসিনটা দিতে হবে। এটাও একরকম লাইভ অ্যাটিনিউয়েটেড ভাইরাস, মানে ভাইরাসটাকে কমজোরি করে আমাদের বডিতে প্রবেশ করে না, যাতে আমাদের বডি তার এগেনস্টে অ্যান্টিবডি ফর্ম করতে পারে। এটাই মূলত এই ভ্যাকসিনের কাজ। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে মাউথ ওয়াশ উইথ এ সফট ওয়ার্ম ওয়াটার রিল্যাক্সেস দ্য সাফারিং ইন পিপলস আপ টু এ গ্রেট এক্সটেন্ট, ঠিক আছে। হালকা গরম জল, লিউক ওয়ার্ম ওয়াটার বা সফট ওয়ার্ম ওয়াটার নিয়ে যদি প্রপারলি মাউথ ওয়াশ করা যায় বা একটু গার্গিল করা যায়, সেখান থেকে কিন্তু খুব আরাম পাওয়া যায়। এই মাম্পসের যে ওই আমাদের গ্ল্যান্ড ফোলার কারণে যে সাফারিংটা, সেখান থেকে কিন্তু একটু আরাম পাওয়া যায়, ঠিক আছে। চলে আসি নেক্সট, আমাদের যে ডিজিজটা রয়েছে, দ্যাট ইজ মিজলস, ঠিক আছে। মিজলস হচ্ছে যেটাকে আমরা সোজা কথায় বাংলায় বলে থাকি হাম, ঠিক আছে। আমরা পক্সের আরও একটা মাইল্ড ভার্সন, ঠিক আছে, এটা হচ্ছে মিজলস, এবং এটাও রুবেলা ভাইরাসের জন্য হয়, ট্রান্সমিট করে একই রকমভাবে, এয়ারবর্ন ডিজিজ, ঠিক আছে। মূলত এটা হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে, এবং সিমটমস হিসাবে দেখা যেতে পারে ফিভার, ইনফ্ল্যামেশনস অফ রেসপিরেটরি মিউকাস, ঠিক আছে। আমাদের রেসপিরেটরি যে মিউকাস মেমব্রেনগুলো যেগুলো থাকে, সেই রেসপিরেটরি মিউকাস মেমব্রেনের মধ্যে সেখানে ইনফ্ল্যামেশন, ব্যথা, যন্ত্রণা, লাইটের আলোর সংস্পর্শে এলে হাত পা জ্বালা করে, ঠিক আছে, সেন্সিটিভিটি টু লাইট, লস অফ অ্যাপেটাইট, ঠিক আছে, অ্যাপেটাইট লস হয়ে যাওয়া, খিদে না পাওয়া, ভমিটিং, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট র্যাশেস অন দ্য স্কিন, যেটা যে কোনো ধরনের পক্সেরই মেন একটা লক্ষণ, ঠিক আছে। আচ্ছা, প্রিভেনশন যদি দেখি, সেটা হচ্ছে ইনোকুলেশনস অফ গামাগ্লোবিউলিন খেলে, গামাগ্লোবিউলিন আমাদের ইনোকুলেট করলে সেখান থেকে এটা প্রিভেন্ট করা যেতে পারে। কমপ্লিট রেস্ট, গুড লাইট ইনটেক, ঘরে প্রপার আলো বাতাস আসতে দেওয়া, অ্যান্ড ড্রিঙ্কিং বয়েলড ফিল্টার্ড ওয়াটার, ঠিক আছে, জীবাণুমুক্ত ফিল্টার্ড জল যদি খাওয়া যায় তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি এর উপশম হয়। নেক্সট ডিজিজ আমরা দেখি, দ্যাট ইজ ইয়েলো ফিভার। এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা ইয়েলো ফিভার ভাইরাসের থ্রুতে এটা ছড়ায়, ঠিক আছে। দে লিভ অ্যাজ প্যারাসাইট
প্যারাসাইট ইন অ্যানিমেলস। কোন ধরনের অ্যানিমেলসের ক্ষেত্রে থাকে? ইয়েলো ফিভারও কিন্তু অ্যাকচুয়ালি এডিস মশার মধ্যেই দেখতে পাওয়া যায়। এডিস ইজিপ্টি মশার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ওদের বডিতেই থাকে এরা। এবং ওদের বডি থেকে কোনো মানুষের, ওরা যখন কোনো সুস্থ মানুষকে কামড়ায়, কোনো অসুস্থ মানুষকে কামড়ায়, তার শরীর থেকে ভাইরাসটা ওদের বডিতে আসে এবং সেখান থেকে যখন তারা নেক্সট কোনো সুস্থ মানুষকে কামড়ায় তার বডিতে এটা ট্রান্সমিট করে, ঠিক আছে। এবং সিমটমস কী কী? ফিভার বিগিনস আফটার অ্যান ইনকিউবেশন পিরিয়ড অফ 3 to 6 days, 3 থেকে 6 দিন পরেই ফিভার শুরু হয়ে যায়। ফিভার, হেডেক, চিল, ব্যাক পেন, লস অফ অ্যাপেটাইট, নজিয়া, ভমিটিং, ঠিক আছে। লিভার ড্যামেজ করে, দ্যাট রেজাল্ট ইন সেভিয়ার জন্ডিস, ইয়েলোয়িং অফ দ্য স্কিন, ঠিক আছে। এবং সেখান থেকেই এই নামটাও আসছে ইয়েলো ফিভার, ঠিক আছে। এখান থেকে আমাদের লিভার কিন্তু সাংঘাতিক রকমভাবে এফেক্টেড হয় এই ভাইরাসের দ্বারা। হিউম্যান ডেথ ইন সেভিয়ার কেসেস, ঠিক আছে। এবং এটাও কিন্তু একটা ফ্যাটাল ডিজিজ, যেটা মানে সেভিয়ার কন্ডিশনে যদি চলে যায়, প্রপার মেডিকেশন, প্রপার ট্রিটমেন্টের মধ্যে যদি না থাকে, ইমিউনিটি যদি উইক হয়, সেখান থেকে কিন্তু ডেথের দিকেও চলে যেতে পারে। প্রিভেনশন কি? প্লাজমা ট্রান্সফিউশনস, কোনো হেলদি পার্সন তার বডিতে হয়তো এর অ্যান্টিবডি রয়েছে, তার প্লাজমা ট্রান্সফিউজ করে করা যেতে পারে। বা যে রিকভার করেছে হয়তো এই ডিজিজ থেকে, তার বডি থেকে প্লাজমা কালেক্ট করে প্লাজমা ট্রান্সফিউজ করে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। ইউজ অফ মসকিউটো রিপেলেন্ট সবার আগে যেটা করা দরকার, ঠিক আছে। নাম্বার 3, ভ্যাকসিনেশনস। ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু ইয়েলো ফিভারকে সরানো যায়। নেক্সট আমরা চলে যাই আমাদের আরেকটা ভাইরাল ডিজিজ, দ্যাট ইজ হারপিস। এবং হারপিস এটা কার জন্য? হারপিস সিমপ্লেক্স ভাইরাস, মনে রাখবে পজিটিভ এজেন্টসটা। হারপিস সিমপ্লেক্স ভাইরাস ট্রান্সমিশন করছে উইথ অ্যান ইনফেক্টেড এরিয়া অফ স্কিন ডিউরিং রিয়াকশনস, ঠিক আছে। কন্ট্যাক্ট, কোনো একটা ইনফেক্টেড এরিয়ার সাথে যদি আমাদের স্কিন কন্ট্যাক্ট করে, সেখান থেকে হারপিস কিন্তু আসতে পারে। এবং এটা অ্যাকচুয়ালি একটা স্কিন ডিজিজ, আমাদের স্কিনে বিভিন্ন ধরনের স্কিন সোর তৈরি করে, অর্থাৎ বিভিন্ন ঘা, ঠিক আছে, আমাদের স্কিনে বিভিন্ন ধরনের ঘা বা সোর্স তৈরি করছে। তো এটাই হচ্ছে এর সিমটমস। এবং অ্যান্টিভাইরাল ড্রাগ যেমন হচ্ছে ধরো অ্যাসাইক্লোভির অ্যান্ড ভ্যারাসাইক্লোভির, এইগুলো ইউজ করলে কিন্তু আমরা হারপিস থেকে আমাদের উপশম ঘটতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা আসি সেটা হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া একটা সময় তোমরা যারা খবর দেখো তারা জানবে, এই চিকুনগুনিয়া আমাদের নর্থ বেঙ্গল রিজিয়নগুলোতে কিন্তু খুব ছড়িয়ে পড়েছিল একটা সময়। এবং চিকুনগুনিয়াও কিন্তু এডিস ইজিপ্টি মসকিউটো বাইট থেকেই হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এডিস ইজিপ্টি থেকে কিন্তু 3টে ডিজিজ আমরা এখনও পর্যন্ত পেলাম, ডেঙ্গু, ইয়েলো ফিভার অ্যান্ড চিকুনগুনিয়া, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। তো চিকুনগুনিয়ার মেন পজিটিভ এজেন্টস কি? চিকুনগুনিয়া ভাইরাস, যেটা এডিসের কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং এখানেও যেটা হয় সেটা হচ্ছে সাডেন অনসেট অফ ফিভার, ক্রিপলিং জয়েন্ট পেন, হাঁটু পা কাঁপতে থাকে। এবং এখানে প্রিভেনশন একটাই, সেটা হচ্ছে প্রপার ফ্লুইড ইনটেক অ্যান্ড বেড রেস্ট, ঠিক আছে। এবং মেডিকেশনের মধ্যে থাকা অবশ্যই, তবে আস্তে আস্তে চিকুনগুনিয়া থেকে ওভারকাম করা যায়। রেস্ট কিন্তু যে কোনো ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, কারণ আমাদের বডি যত রেস্ট পাবে, যত এনার্জি অন্যদিকে ইউজ কম করবে, তত কিন্তু আমাদের বডি আমাদের ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে কিন্তু এনার্জিটাকে ইউজ করতে পারে। আমাদের প্রায় ম্যাক্সিমাম লোকের বডিতেই কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে যেখান থেকে আমরা কোনো একটা ডিজিজকে প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। সুতরাং প্রপার রেস্ট, প্রপার হাইজিন, এগুলো কিন্তু আমাদের হেল্প করবে ডিজিজ প্রিভেনশনে, ঠিক আছে। নেক্সট আমাদের তাহলে ভাইরাল ডিজিজ কমপ্লিট হলো। এবারে আমরা আসি ব্যাকটেরিয়াল ডিজিজের কথায়, অর্থাৎ ব্যাকটেরিয়াতে বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে যে যে ডিজিজগুলো হয়ে থাকে। তার মধ্যে প্রথমেই আমাদের আসতে হবে দ্যাট ইজ কলেরা, খুবই পরিচিত একটা রোগ, ঠিক আছে। একটা সময় ইউরোপ বা আমাদের সাউথ ইস্টার্ন এশিয়ার একরকম ত্রাস ছিল। বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যে তোমরা কিন্তু এই কলেরার সাংঘাতিক রকমের কিছু বিবরণ তোমরা পাবে, যে এক একটা সময় দেখা যেত যে এক একটা গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে যেত এই কলেরার কারণে, ঠিক আছে। তো বিভৎস রকমের একটা আতঙ্ক সৃষ্টি করেছিল কলেরা, সাধারণত ছড়াতো কন্টামিনেটেড ফুড আর ওয়াটারের থ্রুতে, ঠিক আছে। এছাড়া এইটা কলেরা স্প্রেডিংয়ে আরেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হচ্ছে হাউস ফ্লাই, ঠিক আছে, মুস্কা ডোমেস্টিকা যা সাইন্টিফিক নেম। এই হাউস ফ্লাইরা কোনো কলেরা ইনফেক্টেড পার্সনের যে ডিসচার্জ, ঠিক আছে, তার ইউরিন কি তার ফিকাল ম্যাটার, সেখান থেকে কলেরার ব্যাকটেরিয়া তাকে ক্যারি করে নিয়ে আসতো, নিয়ে এসে খাবার দাবারের উপর ফেলে, সেই খাবার দাবার যখনই কেউ খাবে সে কিন্তু ইনফেক্টেড হবে, ঠিক আছে। তো মাছিরা কিন্তু এইভাবে হাউস ফ্লাই যারা, তারা কিন্তু এই কলেরার ক্যারিয়ার হিসেবে কাজ করতো, ঠিক আছে। এটার পজিটিভ এজেন্টটা মনে রাখবে ভিব্রিও কলেরি, এর নাম। ভিব্রিও কথাটা বলা হয় কেন? কারণ এগুলো হচ্ছে এরকম কমা শেপড হয়, ঠিক আছে। এরকম কমা শেপড হওয়ার কারণে এদেরকে বলা হয় ভিব্রিও, ঠিক আছে। কমা শেপড হওয়ার কারণে এদেরকে ভিব্রিও বলা হয়। মূলত এরা আমাদের স্টমাকের যে মিউকাস লেয়ার সেটাকে ইনফেক্ট করে এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের ইলেকট্রোলাইটস, ওয়াটার এগুলোকে বের করে দিতে থাকে, ঠিক আছে। তার ফলে আমাদের স্টমাকের আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মাসেল, সেখানে একটা সাংঘাতিক রকমের ক্র্যাম্প ফেস করি, বডি ডিহাইড্রেটেড হয়ে পড়ে এবং হয়ে মারা যায় মানুষটা, ঠিক আছে।
তো সেই জন্য সিমটমসগুলো দেখো, রিডাকশনস ইন বডি ওয়াটার লেভেল, স্লো ডাউন অফ ব্লাড সার্কুলেশনস, শরীরে জলের মাত্রা কমে গেলে ব্লাড সার্কুলেশন কমে যাবেই। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 3 দিনের মধ্যে এটা দেখা দেয়। ভমিটিং, অ্যাকিউট ডায়রিয়া অ্যান্ড মাস্কুলার ক্র্যাম্পস, ঠিক আছে, কারণ যেহেতু আমাদের বডি থেকে ডিহাইড্রেশনের কারণে জল বেরিয়ে যাচ্ছে, সেহেতু আমাদের শরীরে কিন্তু আস্তে আস্তে মাস্কুলার ক্র্যাম্প দেখা দেবে। অ্যান্ড এইগুলোই হচ্ছে মেন সিমটমস। প্রিভেনশনস কি, ওয়াটার পিউরিফিকেশনস অ্যান্ড ভ্যাকসিনেশনস, এগুলো হচ্ছে কলেরার মেন সিমটমস। এছাড়া প্রপার মেডিকেশনের থ্রুতেও আমরা কলেরাকে প্রিভেন্ট করতে পারি, যদিও কলেরার যে ডেঞ্জারাস ছবিটা আমরা বিভিন্ন আজ থেকে 100 বছর আগেও ছিল, এখন কিন্তু অতটা কলেরা নয়। নেক্সট আমরা আসছি ডিপথেরিয়ার ব্যাপারে। ডিপথেরিয়া নাম তোমরা শুনেছো নিশ্চয়ই। এদের প্রত্যেকটাই ব্যাকটেরিয়াল ডিজিজ বা ভাইরাল ডিজিজ বাদে মেন যেগুলো থাকবে, ভাইরাল ডিজিজের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, কিন্তু এদের ক্ষেত্রে কজেটিভ এজেন্টসের নাম মনে রাখাটা ম্যান্ডেটারি একদম, কারণ এখান থেকে একটা না একটা তুমি কোয়েশ্চেন পাবেই, ঠিক আছে। এখানে দেখো ডিপথেরিয়া কজেটিভ এজেন্ট করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি, করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা হচ্ছে ডিপথেরিয়ার কজেটিভ এজেন্ট। ট্রান্সমিট করছে কার থ্রুতে? এরা ড্রপলেট স্প্রের থ্রুতে ট্রান্সমিট করে থাকে, ঠিক আছে। এদের সিমটমস কি কি? মাইল্ড ফিভার, সোর থ্রোট, গলা ব্যথা, প্যাচেস অন ফলস মেমব্রেন ইন দ্য থ্রোট, ঠিক আছে, আমাদের যে ভিতরে মেমব্রেনের যে থ্রোট গলার ভিতরে যে মেমব্রেনগুলো থাকে তারপর প্যাচেস দেখা যায়, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড যেটা দেখা যাচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে সাধারণত ডিপথেরিয়ার ইনকিউবেশন পিরিয়ড, তারপরেই এটা এর সিমটমসগুলো শো করে, ঠিক আছে। প্রিভেনশন কি? অ্যান্টিটক্সিন অফ ডিপথেরিয়া, এটাকে ইনক্লুড করে, এটা আমাদের ইনজেকশন দেওয়া 12 থেকে 24 ঘন্টার, মানে ওর অ্যাপিয়ারেন্সের মধ্যে, আমাদের বডি সিস্টেমে 12 থেকে 24 ঘন্টার মধ্যে ওকে অ্যাপিয়ার করা, ডিপথেরিয়া অ্যাপিয়ার করা 12 থেকে 24 ঘন্টার মধ্যে অ্যান্টিটক্সিন ডিপথেরিয়া আমাদের ইনজেক্ট করতে হয় বডিতে। নেক্সট আমরা দেখে নেবো একটু আমাদের প্লেগের ব্যাপারে। প্লেগ তোমরা জানো একটা সময় একে বলা হতো ব্ল্যাক ডেথ, ইউরোপে একে বলা হতো ব্ল্যাক ডেথ, এবং যেরকম কোভিড এখন প্যান্ডেমিক, তার থেকে কয়েক গুণ ডেঞ্জারাস প্যান্ডেমিক কিন্তু এই প্লেগ নিয়ে এসেছিল, ঠিক আছে। প্লেগের এখানে ইঁদুরের ছবি থাকার কারণটা হচ্ছে এইটাই, যে প্লেগের যে জীবাণুরা যেটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস, ঠিক আছে, প্লেগের যে ব্যাকটেরিয়াটা তার নাম মনে রাখবে ইয়ারসিনিয়া পেস্টিস। এর সাথে ইঁদুরের সম্পর্কটা কোথায়? আসলে ইঁদুরগুলো যেগুলো হয়, ইঁদুরদের বডিতে বিশেষ করে যে মেঠো ইঁদুর যারা থাকে তাদের বডিতে জ্যানোপসাইলাস শিওপিস নামে এক ধরনের ডেডলি ফ্লি বা এক ধরনের উকুন থাকে। সেই উকুনদের বডিতে থাকে হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। যেই উকুনগুলো যখনই কোনো সুস্থ মানুষকে কামড়াবে, অ্যাকচুয়ালি ইঁদুরদের মাধ্যমে ওই উকুনগুলো বাহিত হয় এবং ওরা গিয়ে যখন মানুষকে কামড়ায় তখন ওই ইয়ারসিনিয়া পেস্টিসটা মানুষের শরীরে, হেলদি হিউম্যান বিংয়ের বডিতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো এটা কীভাবে আসছে? থ্রু ফ্লি বাইট। অনেকের ধারণা যে ইঁদুর কামড়ালে হয়তো প্লেগ হয়, অ্যাকচুয়ালি ইঁদুরের কামড়ের সাথে প্লেগের রিলেশন নেই। ইঁদুর প্লেগের যে ফ্লিটা, যারা কামড়ালে অ্যাকচুয়ালি প্লেগ হবে, সেই ফ্লিটাকে ক্যারি করে নিয়ে আসছে হচ্ছে ইঁদুর, ঠিক আছে। থ্রু বাইট, ফ্লি বাইট অফ অ্যাক্সিডেন্টাল কন্ট্যাক্ট উইদিন ইনফেক্টেড র্যাট, Xenopsilus শিওপিস is a deadly flea that cause plague by entering in human body, ঠিক আছে। এখান থেকে কি আসে? অ্যাকিউট বডি পেন, রেডিশ আইজ, ইনক্রিজ ইন বডি টেম্পারেচার, ইনফ্ল্যামেশনস অফ গ্ল্যান্ডস ইন দ্য নেক, ঠিক আছে, আর্মপিটস অ্যান্ড নেক অ্যান্ড থাই, ঠিক আছে। তো এই হচ্ছে প্লেগের মেন যে ক্যারেক্টার, যে সিমটমসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং প্লেগ যেটা বলা হলো, একে ব্ল্যাক ডেথ বলা হতো একটা সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, কারণ সেখানে দেখা যেত একটা সময় যে রাস্তায় মানুষের সার বেঁধে শুধু মানুষের ডেড বডি পড়ে আছে যারা প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছে, ঠিক আছে। ভারতেও বিভিন্ন শহরে বিভিন্ন সময় প্লেগ বিভিন্ন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইভেন আমাদের কলকাতাতেও একটা সময় প্লেগের একটা প্রকোপ দেখতে পাওয়া যেত, ঠিক আছে। প্রিভেনশন কি? প্রথমত হচ্ছে র্যাটের যে এন্ট্রি এক্সিট এগুলোকে বন্ধ করতে হবে, ঠিক আছে। প্রপার ভ্যাকসিনেশন থাকতে হবে। ইউজেজ অফ সালফার ড্রাগস অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন ইউজ করা হোক বা সালফার ড্রাগ ইউজ করে প্লেগ থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তারপরে আমরা আসছি টিউবারকুলোসিসের কথা। টিউবারকুলোসিস বা যেটাকে আমরা শর্টে টিবি বলে থাকি, ঠিক আছে। এটার বাংলায় একে বলা হয় যক্ষা, নাম শুনেছে সবাই। আমরা অমল দইওয়ালার গল্প যখন পড়েছিলাম সেখানে কিন্তু যে অমল ক্যারেক্টারটি তার কিন্তু এই টিবি ডিজিজটা ছিল, যক্ষা,
ঠিক আছে। কজেটিভ এজেন্টস কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, ট্রান্সমিট করে কিভাবে? থ্রু ইনফেক্টেড পেশেন্টের, এবং এটাও কিন্তু এক ধরনের রেসপিরেটরি ডিসঅর্ডার, এবং সে কারণে এটাও ড্রপলেটসের থ্রুতে ট্রান্সমিট করে থাকে। একটা সময় টিবির প্রকোপ যখন খুব বেশি হয়ে গেছিলো, তখন পশ্চিমবঙ্গ বা ভারতের অন্যান্য বিভিন্ন জায়গায় শুধুমাত্র টিউবারকুলোসিসের জন্য আলাদা আলাদা হসপিটাল কনস্ট্রাক্ট করা হয়েছিল, আলাদা আলাদা হসপিটাল তৈরি হয়েছিল, ঠিক আছে। এই সিমটমস যদি দেখি, লাংস গট অ্যাফেক্টেড, লাংস অ্যাফেক্টেড হয়ে পড়ে, স্প্রেড থ্রু লিম্ফ নোডস অ্যান্ড ব্লাড স্ট্রিম টু এনি অর্গানস অফ দ্য বডি। প্রিভেনশন যদি দেখি, প্রপার মেডিকেশনস ইউজিং মাস্ক, ঠিক আছে, এবং এখানে ওই আইসোলেট করে রাখাটাও কিন্তু টিবির একটা ইম্পর্টেন্ট সিমটমস, ঠিক আছে। টিবির ক্ষেত্রে যেটা হয়, সাংঘাতিক রকমের ওয়েট লস হয়ে যায় যারা এফেক্টেড হয়। নেক্সট আমরা আসছি টাইফয়েডের কথায়। পজিটিভ এজেন্টস মনে রাখবে, সালমোনেলা টাইফি। ট্রান্সমিশন দেখো কার থ্রুতে হচ্ছে? কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ফুডের থ্রুতে হচ্ছে। সিমটমস কী কী? হাই ফিভার, উইকনেস, স্টমাক পেন, কনস্টিপেশনস, হেডেক, লস অফ অ্যাপিটাইটস, এগুলো হচ্ছে টাইফয়েডের সিমটমস মেনলি, ঠিক আছে। এরাও ছড়ায় কিন্তু মূলত মাছির মাধ্যমে ছড়ায় অ্যান্ড কন্টামিনেটেড ফুডের থ্রুতে ছড়িয়ে যায়, ঠিক আছে। উইডল টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। উইডল টেস্ট হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট ফর টাইফয়েড, এটা মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। গুড হাইজিন অ্যান্ড প্রপার মেডিকেশনস আর দ্য মোড অফ প্রিভেনশনস। চলে যাবো আমাদের নেক্সট টপিকে, দ্যাট ইজ নেক্সট যে ডিজিজটা রয়েছে টিটেনাস। পজিটিভ এজেন্টস কী রয়েছে? ক্লস্ট্রিডিয়াম আর ব্যাসিলাস টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি বা ব্যাসিলাস টিটেনি বলা হয়, এবং টিটেনাসটা জানো এটার আরেকটা নাম আছে, যেটা হচ্ছে এটাকে বলা হয় লক জ ডিজিজ, ঠিক আছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় টিটেনাসের কারণে অ্যাকচুয়ালি আমাদের মাসেলসের এফেক্ট করে, ঠিক আছে। আমাদের এই ক্লস্ট্রিডিয়াম বা ব্যাসিলাস টিটেনি মাসেলসকে এফেক্ট করে, মাসেলসকে স্টিফ করে দেয়। তো অনেক সময় কথা বলতে হঠাৎ করে দেখা যায় যে আমাদের যে যেটা রয়েছে চোয়াল, সেটা আটকে যায়, কারণ এখানকার মাসেলসগুলো স্টিফ হয়ে যায়, সেই জন্য একে লক জ ডিজিজ বলা যায়, ঠিক আছে। হর্স ডাং অ্যান্ড রাস্টেড আয়রন, যে কারণে কখনো যদি আমাদের কোনোভাবে যদি লোহায় কেটে যায়, তাহলে সেই লোহায় কেটে যাওয়া জায়গাটার সাথে সাথে আমাদের পরিষ্কার করে আমাদের একদিনের মধ্যে বলা হয় এর যে ভ্যাকসিন যে টিটেনাস টক্সয়েড, সেই টিটেনাস টক্সয়েড নিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়। তার কারণ ওই কেটে যাওয়া জায়গা থেকে কিন্তু রাস্টেড আয়রন থেকে কিন্তু ট্রান্সমিট করে সাধারণত, ঠিক আছে। আর উন্ডসের থ্রুতেও কিন্তু আসে, ঠিক আছে। এখানে কি হচ্ছে? প্রোলংড কন্ট্রাকশনস অফ স্কেলিটাল মাসেলস ফাইবার, আমাদের মাসেলসগুলোকে টেনে ধরে, হাত টাতগুলো, পিঠ বেঁকে যায়, যে কারণে একে অনেকে বাংলায় ধনুষ্টঙ্কার বলে, পিঠ ধনুকের মতো বেঁকে যায় সেই কারণে, এবং মাসেলসে প্রচণ্ড টান ধরে, যার ফলে যেটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয়ে থাকে, ঠিক আছে। চলে যাবো আমাদের নেক্সট ডিজিজে, যেটা হচ্ছে হুপিং কফ। হুপিং কফ নামটা, পজিটিভ এজেন্টসের নামটা মনে রাখবে, বোর্ডেটেল্লা পার্টুসিস, ঠিক আছে। বোর্ডেটেল্লা পার্টুসিস ব্যাকটেরিয়ার জন্য, এগুলো কিন্তু সবই ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে, তোমাদের আরেকবার বলে দিতে চাই, তোমরা কিন্তু এটাও একটা নোট করে রাখো আলাদা একটা টেবিল করে, ঠিক আছে। থ্রু এয়ার অ্যান্ড কমনলি অকার ইন ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে। এয়ারের থ্রুতে এটা ছড়াচ্ছে এবং মূলত ইনফ্যান্টস এবং চিলড্রেনদের বডিতে এটা যাচ্ছে। সিমটমস যদি দেখি, এটা সাধারণত রাতের বেলা সাংঘাতিক ধরনের একটা কাশি হয়, সো কফ ইন নাইটস, ঠিক আছে, অ্যান্ড সামটাইমস অকার্স ইন ডে। তো এই প্রিভেনশনস কি? ইমিউনাইজেশনস অফ ইনফ্যান্টস উইথ ইমিউন সেরাম অ্যান্ড ভ্যাকসিন সাচ আস ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিটেনাস, ঠিক আছে। ডিপিটির পুরো কথা হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিটেনাস, যেটা যেরকমভাবে টিটেনাসের ক্ষেত্রেও দেওয়া হয়, এটা ডিপথেরিয়া প্রিভেনশনেও দেওয়া হয়, অ্যান্ড পার্টুসিস বা হুপিং কফের ক্ষেত্রেও কিন্তু এই ভ্যাকসিনটা প্রোভাইড করা হয়ে থাকে। তারপরে আমরা আসছি যেটা, দ্যাট ইজ নিউমোনিয়া। এটা প্রত্যেকের কাছে খুব কমন, যেটা অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এক ধরনের, ঠিক আছে, যেখানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট প্রায় অলমোস্ট ব্লকড হয়ে যায়, এবং ব্লকড হয়ে গিয়ে আমাদের ব্রিদিং শর্টনেসের কারণে নিউমোনিয়া থেকে ডেথের দিকে চলে যায়। পজিটিভ এজেন্টস হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ঠিক আছে, ট্রান্সমিট করছে একই রকমভাবে, যেহেতু এটা রেসপিরেটরি ট্র্যাক্টকে টার্গেট করছে, তো এটাও এয়ারবোর্ন ড্রপলেটসের থ্রুতেই ট্রান্সমিট করে থাকে। সিমটমস চিল, চেস্ট পেন, প্রোডাকশনস অফ স্পিউটাম, ঠিক আছে, স্পিউটাম যেটা আমাদের ওই কফের মাধ্যমে বেরিয়ে আসে, ব্রিদিং প্রবলেমস, অ্যাবডোমিনাল পেন এটসেট্রা। আর এর প্রিভেনশন হচ্ছে সাধারণত অতিরিক্ত ঠান্ডা লাগা থেকে নিউমোনিয়ার দিকে কনভার্ট করে যায়, সাংঘাতিক রকমভাবে বৃষ্টিতে ভিজলে বা খুব ঠান্ডা লাগলে, তো সেখান থেকে প্রোটেক্ট করা নিজেদের। অ্যান্ড যেহেতু এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, তো সেখানে অ্যান্টিবায়োটিক কিন্তু খুব কার্যকর জিনিস নিউমোনিয়া হলে। নেক্সট আমরা আরেকটা দেখবো সিফিলিসের কথায়। সিফিলিস কিন্তু এক ধরনের, মনে রাখতে হবে, এটা হচ্ছে এক ধরনের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, যেটা সেক্সুয়ালি ইন্টারকোর্সের মাধ্যমে একজনের থেকে আরেকজনের বডিতে ট্রান্সমিট করতে পারে। এবং এর পজিটিভ এজেন্টসটা মনে রাখবে, ট্রেপোনিমা প্যালিডিয়ামের থ্রুতে সিফিলিস ট্রান্সমিট করছে।
ঠিক আছে। অ্যান্ড সিমটমস কি রেড স্পট অন রিপ্রোডাক্টিভ অর্গ্যান জেনিটেলিয়ার উপরে রেড স্পট দেখতে পাওয়া যেতে পারে, সিরিয়াস টিস্যু ডিসরাপশনস অন এনি পার্টস অফ দ্য বডির কোনো পার্টের টিস্যু ডিসরাপশনস, টিস্যু ড্যামেজড হওয়া দেখতে পাওয়া যেতে পারে। ঠিক আছে, সোর অন দ্য জেনিটেলিয়া, ঠিক আছে, জেনিটেলিয়ার উপরে ঘা দেখা যেতে পারে। তো এর প্রিভেনশনস কি, ড্রাগস লাইক পেনিসিলিনস অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে, পেনিসিলিনস অ্যান্ড আদার অ্যান্টিবায়োটিক্স ইউজ করে এই ট্রেপোনিমা ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেওয়া যায়। চলে যাই আমরা নেক্সট যে ডিজিজটা, দ্যাট ইজ গনোরিয়া। গনোরিয়াও মনে রাখবে, এটাও কিন্তু একটা সিফিলিসের মতোই একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, এবং এর কজেটিভ এজেন্টসের নাম হচ্ছে নেইসেরিয়া গনোরিয়া। ঠিক আছে, নেইসেরিয়া গনোরিয়া ট্রান্সমিশন হচ্ছে কার থ্রুতে, এটাও সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রুতে ট্রান্সমিট করছে। এখানে ইউরেথ্রার থ্রুতে পাস ডিসচার্জ দেখতে পাওয়া যায় সিমটম হিসাবে। ইউরিনেশনের সময় বার্নিং সেনসেশনস দেখতে পাওয়া যায়, জয়েন্ট পেন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং প্রিভেনশনস কীভাবে হতে পারে সেটা হচ্ছে একই রকম, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিনস বা টেট্রাসাইক্লিন এইসব অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা যেতে পারে। আর আরেকটা সেটা হচ্ছে একদম প্রিভেন্ট করা যেতে পারে যেটার মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাভয়েড করা সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসনস। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকটেরিয়াল ডিজিজ এখানে শেষ হলো। এবারে আমরা চাট করে দেখে নেবো আমাদের যে প্রোটোজোয়ান ডিজিজগুলো আছে, সেই প্রোটোজোয়ান ডিজিজগুলো আমাদের ক্লাস শেষের পথেই এসে গেছে প্রায়, আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না, চলে আসি আমরা চাট করে আমাদের টপিকে। সবথেকে ইম্পর্টেন্ট প্রোটোজোয়ান ডিজিজগুলোর মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কালা আজার, যেখান থেকে কোয়েশ্চেন্স কিন্তু প্রায় আসে। কার মাধ্যমে হয়, কজেটিভ এজেন্টস হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি নামে এক ধরনের প্রোটোজোয়া, যাদের মাধ্যমে এই কালা আজারটা মূলত ছড়ায়। ট্রান্সমিশন হচ্ছে থ্রু দ্য বাইট অফ স্যান্ড ফ্লাই, বেলে মাছি বা স্যান্ড ফ্লাই নামে এক ধরনের মাছি আছে, যাদের মাধ্যমে সাধারণত এই লিশম্যানিয়া ডোনোভানিগুলো ছড়িয়ে পড়ে। সিমটমস কী কী, এনলার্জমেন্টস অফ অর্গান লাইক স্প্লিন। এই এনলার্জমেন্টস অফ স্প্লিন যেটা, এটা একটা মেডিকেল টার্ম রয়েছে যাকে বলা হয় স্প্লিনোমেগালি। ঠিক আছে, অর্থাৎ অ্যাবনর্মাল এনলার্জমেন্ট অফ স্প্লিন। স্প্লিন আমাদের বডির এই আমাদের কিছুটা লেফট সাইডের দিকটাতে থাকে, এদের কাজ হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ঠিকঠাক রাখা, আমাদের লিম্ফোসাইটসগুলোকে ম্যাচিওর করানো হচ্ছে স্প্লিনের কাজ, এবং স্প্লিনকে এরা টার্গেট করে। ঠিক আছে, তার ফলে স্প্লিনোমেগালি এসে যায়। ঠিক আছে, লিভারের প্রবলেম আসতে পারে, ফিভার, জন্ডিস অ্যান্ড স্কিন পিগমেন্টেশনে কিন্তু এই সিমটমস হিসেবে দেখা যায়। ঠিক আছে, এখন এর প্রিভেনশন সংক্রান্ত একটা নোট আমরা একটু দেখে রাখবো। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান ফিজিশিয়ান ছিলেন, তিনি 1922-তে উনি ইউরিয়াস্টিবামিন নামক এক ধরনের মেডিসিন আবিষ্কার করেন এবং দেখান যে ইউরিয়াস্টিবামিন কিন্তু কালা আজারের এগেনস্টে একটা প্রিভেন্টিভ কন্ডিশন ক্রিয়েট করছে। ঠিক আছে, কালা আজারকে প্রিভেন্ট করতে হেল্প করছে। ঠিক আছে, তাহলে আমরা পজিটিভ এজেন্টস, ট্রান্সমিশনস আর এই নোটটা কিন্তু সকলে অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, কালা আজারের তাহলে ওষুধ কি আবিষ্কার করেছিলেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। যতগুলো প্রোটোজোয়ান ডিসঅর্ডার রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রোটোজোয়ান ডিসঅর্ডার। আমরা যতগুলো পড়লাম এখনো পর্যন্ত বা পড়বো আর কি বাকি যেগুলো। তো এর কজেটিভ এজেন্টসটা দেখো, প্লাজমোডিয়াম স্পিসিস। কেন স্পিসিস বলা হচ্ছে? কারণ প্লাজমোডিয়ামটা হচ্ছে জিনাস নেম, এর বেশ কয়েকটা স্পিসিস হয়। ফর এক্সাম্পল যেমন একটা হয় হচ্ছে ধরো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যেটা সবথেকে লিথাল ম্যালেরিয়া, যেটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ক্রিয়েট করে। এছাড়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, যেটা বিনাইন ম্যালেরিয়া ক্রিয়েট করে। প্লাজমোডিয়াম ওভালি আছে, প্লাজমোডিয়াম ম্যালেরি রয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সবথেকে ডেঞ্জারাস, যেখান থেকে সবথেকে লিথাল টাইপের ম্যালেরিয়া, যেটাকে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলা হয়, সেই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াটা আসে। ট্রান্সমিশন করে কার থ্রুতে? থ্রু দ্য বাইট অফ অ্যানোফিলিস মসকিউটো। এখন এখানে একটা গল্প রয়েছে। অ্যানোফিলিস মসকিউটো বাইট করার সময় কী হয়, বিশেষ করে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো তখনই বাইট করে যখন তার ডিম আসে, অর্থাৎ সে প্রেগনেন্ট থাকে। সেই কন্ডিশনে সাধারণত ওরা মসকিউটোরা ব্লাড সাক করে। কেন? ব্লাড মিল কেন নেয় ওরা? ইউজুয়ালি এই মসকিউটোদের যদি ফুড হ্যাবিট দেখা যায় সেটা হচ্ছে গাছের পাতার রস। কেন তাহলে ওরা মশা আমাদের রক্ত খেতে আসে? তার কারণটা হচ্ছে আমাদের রক্ত যদি দেখা যায় তার মধ্যে সব ধরনের উপাদান, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, অল টাইপস অফ নিউট্রিয়েন্টস কিন্তু একদম প্রপার প্রপোর্শনে দেখতে পাওয়া যায়। এদের টার্গেট হচ্ছে সেই নিউট্রিয়েন্টসগুলোকে কালেক্ট করা, যাতে তাদের যে ডিমগুলো আছে তারা যেন প্রপার নিউট্রিশন পায়। কিন্তু মুশকিলটা কোথায় হয়ে যায়? যখনই ব্লাড ওরা সাক করে নিচ্ছে আমাদের বডি থেকে, সেই ব্লাডটা ওদের বডিতে গিয়ে না জমাট বেঁধে যেতে পারে, সেটা ক্লট করে যেতে পারে। সেইটাকে প্রিভেন্ট করার জন্য ওরা কী করে? ওরা ওদের স্যালাইভাকে মিশিয়ে দেয় আমাদের ব্লাডের মধ্যে। এই স্যালাইভাটা মেশানোর কারণটা হচ্ছে এই স্যালাইভার মধ্যে অ্যান্টি ক্লটিং প্রপার্টি রয়েছে, অ্যান্টি কোয়াগুলেন্ট থাকে, যেটা ওই ব্লাডটাকে ক্লট করতে দেয় না। কিন্তু সেটাতে ওদের লাভ হলো, কিন্তু সমস্যাটা কী হলো? এই স্যালাইভার মধ্যেই লুকিয়ে থাকে প্লাজমোডিয়াম। ওদের স্যালাইভারি গ্ল্যান্ডেই থাকে প্লাজমোডিয়াম
ওরা ইনফেক্টেড ফেজে থাকে এবং সেই ফেজে ওদের ওই ফেজটাকে বলা হয় স্পোরোজয়েড ফেজ। ওই ফেজে ওরা আমাদের বডিতে চলে আসে। তাহলে দেখো এই জায়গাটা থেকে বুঝতে পারছো, এই জায়গাটায় হচ্ছে একজন সুস্থ মানুষকে ম্যালেরিয়ার অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মস্কিটো এসে কামড়াচ্ছে, তার ফলে তার বডিতে কি হচ্ছে, স্পোরোজয়েডরা ছড়িয়ে পড়লো। এই স্পোরোজয়েডরা তার ব্লাডে মিশে গেল। স্পোরোজয়েডগুলো কোথায় আসে? স্পোরোজয়েডগুলো চলে আসে লিভারে। লিভারে এসে ওরা লিভারের হেপাটোসাইট সেলগুলো থেকে নিউট্রিয়েন্টস কালেক্ট করে, ওখানে কিছুদিন থাকে, ওরা স্পোরোজয়েড থেকে কনভার্ট করে সাইজন্টে। ঠিক আছে, তো এখানে আসছে স্পোরোজয়েড কন্ডিশন। স্পোরোজয়েড হচ্ছে ওদের জীবনচক্রে একটা দশা, কাদের? প্লাজমোডিয়ামের। এখানে আসছে সাইজন্ট, সাইজন্ট ফেজে, এবং সাইজন্ট ফেজে এখানে ম্যাচিওর করার পর লিভার থেকে ওরা কী করে, লিভার সেলগুলোকে রাপচার করে বেরিয়ে এসে ব্লাড স্ট্রিমে এগেন মিশে যায়, তখন এদেরকে বলা হয় মেরোজয়েড। ঠিক আছে, ব্লাড স্ট্রিমের মধ্যে মিশে যাচ্ছে, এদেরকে তখন বলা হচ্ছে মেরোজয়েড। এই মেরোজয়েড কন্ডিশনে যখন আসছে, তো এই লিভারের যে প্রাইমারিলি একটা ড্যামেজ করছে, যে কারণে অনেক সময় সেভিয়ার ম্যালেরিয়ার আগে কিন্তু একটা মাইল্ড জন্ডিসও দেখতে পাওয়া যায়, কারণ লিভার সেল কিছুটা হলেও ড্যামেজড হয়ে যাচ্ছে। যেই সাইজন্টগুলো মেরোজয়েড কন্ডিশনে এসে গেল, আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে মিশে গেল, তখন ওদের প্রিয় খাবার হয়ে যায় আমাদের আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিন। ওরা হিমোগ্লোবিন কনজিউম করতে থাকে কন্টিনিউয়াসলি, হিমোগ্লোবিনের ভিতরে ঢোকে একটা ব্যাচ, হিমোগ্লোবিন কনজিউম করতে থাকে, আরবিসিগুলোকে রাপচার করে বেরিয়ে এসে নেক্সট ব্যাচ অফ আরবিসির ভিতরে আবার এন্টার করে। এবং এই যে প্রসেসটা চলে, একবার হিমোগ্লোবিনের আমাদের আরবিসির ভিতরে ঢুকছে, ঠিক আছে, তখন ওদের কোনো পাত্তা পাওয়া যায় না, সেই কারণে ওই সময় জ্বর সেরে যায়। আবার যখন আরবিসি রাপচার করে বাইরে বেরিয়ে আসে, আমাদের বডি ইমিউনিটি সিস্টেম ওদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আবার তার রেসপন্স হিসেবে একটা আমাদের ওই একদম সেই কাঁপ দিয়ে চিল ফিভার যেটাকে বলে, সেই ধরনের ফিভার কিন্তু আসে। যে কারণে ম্যালেরিয়ার খুব ইম্পর্টেন্ট একটা সিমটম সেটা হচ্ছে রিকারিং ফিভার, বারবার জ্বর আসতে থাকা, কাঁপ দিয়ে জ্বর আসতে থাকা। দেখো ওই জন্য বলা রয়েছে উইথ শেকিং চিলস। ঠিক আছে, বাদ বাকিগুলোতে রয়েছে হেডেক, জন্ডিস, অ্যান্ড ফাইনালি লিড করছে সেটা হচ্ছে অ্যাকিউট অ্যানিমিয়ার দিকে। কারণ কন্টিনিউয়াসলি আরবিসি যত ডিস্ট্রয় হবে, তত কিন্তু আমাদের বডিতে রক্তের পরিমাণ কমবে, আমরা যেটাকে বলে থাকি রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তখন এটা আমাদের ম্যালেরিয়া লিড করবে অ্যানিমিয়াতে। তারপর এখান থেকে আবার এরা যখন ওই গ্যামেটোসাইড কন্ডিশনে আসছে, সেখান থেকে আবার একটা মশাই ইনফেক্টেড পার্সনের ব্লাড সাক করলো, তার বডিতে গেল, তার বডিতে গিয়ে এবার ওরা সেক্সুয়ালি লিঙ্কড হবে, ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, এবং সেখান থেকে আবার এই সাইজন্ট কন্ডিশনে এসে ওরা আবার একটা হেলদি হিউম্যান বডিতে ঢুকবে। সেম সাইকেল উইল বি রিপিটেড। ঠিক আছে, এটা বারবার চলতে থাকবে। তাহলে এই হচ্ছে ম্যালেরিয়া, মোটামুটি সংক্ষেপে যতটুকু বোঝানো যায় তোমাদের আমি বললাম। এটা একটা আলাদা বিরাট বড় টপিক, তো আমাদের অত কিছু লাগবে না, আমাদের এই দশাগুলোর নাম লাগবে এবং এই যেগুলো আমাদের দিয়ে দিয়েছি তোমাদের এখানে মেটেরিয়ালে, এগুলোই কিন্তু লাগবে। প্রিভেনশন মনে রাখবে কুইনিন, যেটা হচ্ছে আমাদের সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়, সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনিন। কুইনিন হচ্ছে প্রিভেনশনের জন্য ইউজ করা হয়। এছাড়া মসকিউটো ব্রিডিং প্রিভেনশনস অ্যান্ড মসকিউটো রিপেলেন্ট অয়েল, এগুলো তো আমরা জানি মশা মারার ক্ষেত্রে, মশা কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট আসছে স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস এটাও খুব ডেডলি একটা ডিজিজ, যেটা অনেক সময় কোমার দিকে লিড করে। ঠিক আছে, ট্রাইপ্যানোসোমা ব্রুসেই নামে এক ধরনের প্রোটোজোয়া সাধারণত এই ডিজিজটা ক্রিয়েট করে, এবং এরা এফেক্ট করে হচ্ছে আমাদের ব্রেনকে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, এবং এরা ট্রান্সমিট করে থ্রু দ্য বাইট অফ সেটসি ফ্লাই। নামটা লক্ষ্য করো, টিএসি, এটার উচ্চারণটা হচ্ছে সেটসি ফ্লাই। এখানে ছবি দেওয়া রয়েছে, মূলত আফ্রিকান রিজিয়নগুলোতে, ট্রপিক্যাল আফ্রিকান রিজিয়নগুলোতে এই ডিজিজটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সিমটমস কি? ফিভার, হেডেক, এনলার্জমেন্টস অফ গ্ল্যান্ডস এটসেট্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে এর মূলত সিমটমস যদি দেখা যায়। আর ট্রিপসারমাইড নামক ড্রাগ ইনজেক্ট করে এটাকে প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, চলে যাব নেক্সট আমাদের যে ডিজিজ রয়েছে, দ্যাট ইজ অ্যামিবায়োসিস, যেটাকে বাংলায় সোজা কথায় বলা হয় আমাশয়। অ্যামিবায়োসিস, দ্যাট আর কজেটিভ এজেন্টস কি? কজেটিভ এজেন্টস এন্টামিবা, হিস্টোলাইটিকা, এটা অ্যামিবারই এক ধরনের ভার্সনস। ঠিক আছে, এবং এরাও র ফ্রুট, কাঁচা ফল আমরা বাগান থেকে তুলে নিয়ে চলে এলাম, পেয়ারা দেখতে পেলাম, কিংবা হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে আপেল দেখতে পেলাম, বাট তার মাধ্যমে আমরা খেয়ালও করলাম না যে এই এন্টামিবা হিস্টোলাইটিকা ওরা সিস্ট ফর্মে আমাদের বডিতে চলে আসে, এবং আমাদের বডিতে এসে আমাদের ডায়রিয়া, আমাদের এই ধরনের এই অ্যামিবায়োসিস প্রবলেমটা ক্রিয়েট করে। যার সিমটমস কি? ডায়রিয়া,
সেভিয়ার কেসে কী হয়, মিউকোসা অ্যান্ড ব্লাড অ্যাপিয়ার করে যায় স্টুলের মধ্যে, ঠিক আছে। এবং অনেক সময় সেভিয়ার কেসে কী হয়, আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে একটা আলসার, ছোটোখাটো আলসারও কিন্তু এরা তৈরি করে ফেলতে পারে। প্রিভেনশন কি, এনভায়রনমেন্টাল স্যানিটেশনস, আমাদের খাওয়া দাওয়ার করার সময় প্রপার কুকড ফুড, ঠিক আছে, এই জিনিসগুলো নেওয়া, ঠিক আছে। এফেক্টিভ মেডিসিনস কী কী হতে পারে, প্রথমে আসছে যেটা অ্যান্ট্রিকন্ড্রিওফর্ম বা মেক্সাফর্ম, এই যে মেডিসিনসগুলো, এইগুলো অ্যাপ্লাই করলে কিন্তু এর থেকে মুক্তি পাওয়া যায়। নেক্সট আমরা এবারে আসি ফাঙ্গাল ডিজিজগুলোর কথায়। ফাঙ্গাল ডিজিজ আমাদের যেগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ফাঙ্গির কারণে যে ডিজিজগুলো হয়ে থাকে, তার মধ্যে প্রথমেই যেটা আছে দ্যাট ইজ অ্যাথলেটস ফুট, ঠিক আছে। এটা অতিরিক্ত যারা জল ঘাটে বা জলের মধ্যে চলাচল করে তাদের দেখা যায়। এটা দেখো আমাদের পায়ের আঙুলের মধ্যে দেখানো হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো জায়গাগুলো। দেখো এই জায়গাগুলোতে কিছু রেড প্যাচেস, স্কিন ড্রাই হয়ে গেছে এই জোনগুলোতে, এগুলো কিন্তু মূলত ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়ে থাকে। ট্রাইকোফাইটন নামটা মনে রাখবে, এটা কিন্তু আসে পরীক্ষায় খুবই, অ্যাথলেটস ফুডটা ট্রাইকোফাইটনের জন্য মূলত এটা হয়ে থাকে, ঠিক আছে। ইনফেক্টেড ফ্লোরের ওপর হাঁটাচলা করলে ডিরেক্টলি খালি পায়ে সেখান থেকে এটা আসতে পারে, বা ইনফেক্টেড ম্যাটস থেকেও আসতে পারে, ঠিক আছে। সিমটমস, স্কিন প্রবলেমস। আর এটা প্রিভেনশন কি, ফার্স্ট অফ অল একজন ফিজিশিয়ানের সাথে বা ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করা এবং ফুটওয়্যার ইউজ করা, ঠিক আছে। এখান থেকে মেন আমাদের ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই কজেটিভ এজেন্টসটা। অ্যাকচুয়ালি ফাঙ্গাসের মধ্যে যেগুলো দেখবো প্রত্যেকটাই কজেটিভ এজেন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখবো যেটা রিং ওয়ার্ম, এটা আমাদের অনেকেরই দেখা যায় বিশেষ করে বর্ষাকালের দিকে। সেটা হচ্ছে স্কিনের উপরে এরকম একটা রিং লাইক র্যাশেস পড়ে যায় এবং তার ভিতরে এরকম কিছু র্যাশ, রেড যে এইগুলো স্ক্রাবসগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এরকম। আচ্ছা, এদের কজেটিভ এজেন্টসটা মনে রাখবে, কারণ এইগুলি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে। মাইক্রোস্পোরাম ট্রাইকোফাইটন হচ্ছে এর মেন কজেটিভ এজেন্টস। এগুলো কোত্থেকে আসে, সয়েল থেকে আসতে পারে, ঠিক আছে, হিট অ্যান্ড ময়েশ্চার থেকে আসতে পারে। ড্রাই স্কেলি লেশনস অ্যান্ড ইন্টেন্স ইচিং, এবং এই যে জায়গাগুলো যেগুলো ক্রিয়েট হয়, এই জায়গাগুলোতে একটা ইন্টেন্স ইচিং, সারাক্ষণ একটা ইচিং ইরিটেশন হতে থাকে, ঠিক আছে। এবং এটা প্রিভেন্ট করার সবথেকে ভালো উপায় হচ্ছে, এটা অনেক সময় ইনফেক্টেড পার্সনের জিনিসপত্র ব্যবহার করলে সেখান থেকেও, যেমন ধরো তাদের ক্লথ, তাদের টাওয়াল, ঠিক আছে, এইগুলো জিনিস আমরা যদি তাদের আঁচড়ানোর চিরুনি, যেটা চুল আঁচড়ানোর চিরুনি, কম, এইগুলো যদি ইউজ করি সেখান থেকে আসতে পারে। তো সেই জন্য এইগুলো পার্সোনাল ইউজ করাটাই বেটার, অন্য কারোর থেকে ইউজ না করাটাই আমাদের সব থেকে ভালো। নেক্সট আমরা হেলমিন্থ ডিজিজে যাওয়ার আগে আর একটা ফাঙ্গাল ডিজিজ সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে, যেটা নিয়ে আমাদের জাস্ট এই কোভিড যে ইন্টেন্স সেকেন্ড ওয়েভ গেল তারপরেই এটা নিয়ে খুব মানে এটা খবরের শিরোনামে এসেছিলো, দ্যাট ইজ ব্ল্যাক ফাঙ্গাস। এটা কজেটিভ এজেন্টের নামটা মনে রাখবে, মিউকরমাইকোসিস। এটা এই মিউকরমাইকোসিস হচ্ছে এক ধরনের মোল্ডস মানে সাধারণত দেখবে পাউরুটি বা ওই বিভিন্ন ধরনের ভিজে জায়গায় এরা জন্মায় এবং সেখান থেকে এরা স্পোর ফর্ম করে, ঠিক আছে। কিছুটা এইরকম টাইপের দেখতে হয়, এরকম ওদের প্রচুর সুতোর মতো হাইফি মাইসেলিয়াম থাকে, আর সেখান থেকে একটা করে এরকম স্পোরাঞ্জিওফোর ক্রিয়েট করে। যদিও এগুলো খালি চোখে দেখা যায় না, কারণ এরা মাইক্রোস্কোপিক হয় পুরো স্ট্রাকচারটা। তো মিউকরমাইকোসিস এরকমই একটা মোল্ডস, যার স্পোর যদি কোনো রকমভাবে আমরা ইনহেল করে ফেলি সেখান থেকে কিন্তু এরা আমাদের বডিতে নানা রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাক লেসেন্স, অর্থাৎ কালো কালো ঘা দাগ তৈরি হয় মুখের ভেতরে। এতে সমস্যাটা কী হয়, এটাতে অ্যাকচুয়ালি যেটা ব্ল্যাক ফাঙ্গাসের যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু আমরা প্রায়শই ইনহেল করে থাকি, কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমের এগেনস্টে কিছু করতে পারে না। তখনই হয় যখন আমরা কোনো কারণে অনেক দিন ধরে রোগ ভোগ করার কারণে, বিশেষ করে কোভিডের সময় এক্সেসিভ ওই যে স্টেরয়েডস ইনজেকশনস বা অনেক দিন সাফারিং করার ফলে ইমিউনিটি সিস্টেমটা যে লেভেলে লো হয়ে যায়, সেখান থেকেই কিন্তু মূলত এরা তখন অ্যাটাক করতে শুরু করে। তো যখনই ইমিউনিটি সিস্টেম নেমে যাবে তখনই মূলত এরা আক্রমণ করবে, ঠিক আছে। তো সেই জন্য প্রপার স্যানিটেশনস, প্রপার ক্লিনিং অফ জিনিসপত্র সেটা পরিষ্কার রাখা, অক্সিজেন মাস্ক থেকে সাধারণত এরা ছড়াতো, অক্সিজেনকে হাইড্রেটেড করার জন্য ওখানে কিছুটা একটা ওয়াটার চেম্বার থাকতো যার মধ্যে দিয়ে অক্সিজেনটাকে পাস করানো হতো। সেইটা অনেক দিন ধরে পরিষ্কার না করার কারণে সেখানে ব্ল্যাক ফাঙ্গাসের মোল্ড জন্মায় এবং সেখান থেকে যাদের মানে ওরা ইনফেক্ট করে তাদের বডিতে এটা চলে আসে। এরপরে আমরা হেলমিন্থ ডিজিজের মধ্যে চলে আসি এবং এটা দিয়ে আমাদের আছে লাস্ট টপিক এখানে হেলমিন্থ ডিজিজের মধ্যে। তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট আছে টেপ ওয়ার্ম, যাদেরকে ওই আমাদের প্ল্যাটিহেলমিন্থসের মধ্যে পড়ে। কী কী আসছে,
প্রথম যেটা আছে টিনিয়া স্যাগিনাটা অ্যান্ড টিনিয়া সোলিয়াম, ঠিক আছে। এই 2 ধরনের টেপওয়ার্ম একদম রিবনের মতো, ফিতের মতো দেখতে হয়, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমাদের ইন্টেস্টাইনের ভিতরেই ছবিটা নেওয়া, ঠিক আছে। ইনফেক্টেড পর্কস অ্যান্ড বিফসের থ্রুতে সাধারণত এরা আসে। ইনফেক্টেড পর্কস অ্যান্ড বিফ যেগুলো থেকে আসে সেই পর্কগুলোকে বলে মিজলি পর্ক অ্যান্ড মিজলি বিফ, ঠিক আছে। এবং এরা আমাদের স্মল ইন্টেস্টাইনের ওয়ালের সাথে এদের মাথার যদি পোর্শনটা দেখা যায়, এখানে একটা হুক থাকে, একটা হস্টোরিয়াম থাকে, যেটা থ্রুতে হস্টোরিয়ামের থ্রুতে ওরা অ্যাটাচড হয়ে থাকে এবং আমাদের বডি থেকে নিউট্রিশনস ওরা কালেক্ট করতে থাকে, ঠিক আছে। এখান থেকে গ্যাস্ট্রিক প্রবলেম অ্যান্ড অ্যানিমিয়ার মতো প্রবলেমও কিন্তু এদের জন্য আসতে পারে। নেক্সট আমরা যে হেলমিন্থ ডিজিজটা দেখবো সেটা হচ্ছে ফাইলেরিয়া, উচেরেরিয়া ব্যানক্রফটের জন্য আসে। এইটা খুব ইম্পর্টেন্ট কারণ এই নামটা উচেরেরিয়া ব্যানক্রফটি। আর একটা যেটা মনে রাখবে এর সিমটমসগুলোর মধ্যে যেটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এক্ষেত্রে কী হয়, আমাদের এরা টার্গেট করে আমাদের লিম্ফ নোডসগুলোকে, যেগুলো বিভিন্ন জয়েন্টগুলোতে থাকে, লিম্ফ নোডসগুলোকে ব্লক করে দেয়। তার ফলে হাত পা লিম্ফস পোর্শনসগুলো কী হয়, ফুলে যায়, এনলার্জমেন্ট হয়ে যায়, পাটা খুব চওড়া হয়ে ফুলে যায়, যে কারণে এটা হাতির মতো দেখতে লাগে বলে নামটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এরা ইনফেক্ট করে তা কার থ্রুতে, এরা থ্রু দ্য বাইটিং অফ ইনফেক্টেড কিউলেক্স মসকিউটো। ইনফেক্টেড কিউলেক্স মসকিউটো যখন বাইট করছে তার মাধ্যমে সাধারণত এটা ট্রান্সমিট করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এদের আমরা এটা যদি দেখি প্রিভেনশন যদি দেখি, তার মধ্যে একটা তো মসকিউটো কন্ট্রোল থাকবেই, আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে হেট্রাস অ্যান্ড মেডিসিনস, ঠিক আছে। হেট্রাজান বলে একটা মেডিসিন আছে, হেট্রাস অ্যান্ড নয়, হেট্রাজান নামে মেডিসিনটার নাম, তোমরা একটু নোট করে নাও। এই হেট্রাজান মেডিসিন যেটা, এটা কিন্তু এই ফাইলেরিয়া ডিজিজের ক্ষেত্রে খুবই এফেক্টিভ বলে দেখা গেছে। আমরা নেক্সট দেখে নিই আমাদের যেটা হচ্ছে অ্যাসক্যারিয়াসিস। এটা খুবই কমন একটা ডিজিজ, প্রায় অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যেটা, ঠিক আছে, যে বাচ্চারা ম্যাল নিউট্রিশনে ভোগে। তার একটা বড় কারণ হচ্ছে অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস বা গোল কৃমি বলা হয় এদের বাংলায়। এরাও আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকে এবং যেহেতু এদের প্রপার ডাইজেস্টিভ সিস্টেম থাকে না, তো এরা বাধ্যতামূলকভাবে প্যারাসাইটিক হয় এবং এরা কী করে, যে হোস্টের বডিতে থাকে তার বডিতে সিম্পলিফাইড ফুডটাকে খেয়ে নেয়, ঠিক আছে। নেওয়ার ফলে সেই হোস্ট কিন্তু ম্যাল নিউট্রিশনে ভোগে, কিন্তু এরা এদের প্রপার নিউট্রিশনস পেয়ে যায়। এরা জেনারেলি কন্টামিনেটেড ফুড ওয়াটারের মাধ্যমে যেটা এরা ছড়ায় এবং এরা আমাদের হিউম্যান ডিসচার্জের মাধ্যমে আবার নেচারে ফিরে যায় এবং সেখান থেকে আবার ব্যাক করে কিন্তু এই ফুড ওয়াটার। তো ওপেন স্যানিটেশন বা ওপেন ডিফিকেশনস কিন্তু এদের ছড়িয়ে পড়ার পিছনে অন্যতম বড় একটা রিজন বলে মনে করা হয়, ঠিক আছে। তো এদের সিমটমসগুলো তো দেওয়াই রয়েছে এখানে, ঠিক আছে। তার মধ্যে মেনলি এই মাসকুলার পেন, ইন্টারনাল ব্লিডিং, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। ব্লকেজ অফ ইন্টেস্টিনাল প্যাসেজ, এই জিনিসগুলো আছে। অ্যান্টিহেলমিন্থিক মেডিকেশন, স্যানিটেশনস অ্যান্ড আনকুকড ফুড, এগুলোকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, ঠিক আছে। এরপরে আমরা লাস্ট আর একটা টপিকের ওপর একটু ডিসকাস করে আমাদের ক্লাস এখানে শেষ করব, সেকেন্ড ক্লাসটা। সেটা হচ্ছে ফুড পয়জনিং। ফুড পয়জনিং আমরা অনেকেই শুনেছি, প্রায় অনেক মানুষই অনেক সময় আক্রান্ত হয়ে থাকে। ফুড পয়জনিংটা কেন হয়? ফুড পয়জনিং হওয়ার কারণে যেগুলো কারণ দেখো, মূলত এখানে কি হয়, এখানে যেটা হয় হচ্ছে আমাদের অসুস্থ লাগে, ডায়রিয়া ডেভেলপ করে, অনেক সময় ভমিটিং, নজিয়া ফিলিং আসে, স্টোমাক ক্র্যাম্পস, পেট ব্যথা হয় এবং এক্সেসিভ কেসে অনেক সময় বডির ভিতরে ওই বটুলিনামের জন্য যদি কোনো বটুলিজম বলে এক ধরনের স্পেশাল টাইপের পয়জনিং আছে, যেখানে বটুলিনাম নামে এক ধরনের মাইক্রোবস থেকে আমাদের বডিতে কিছু টক্সিন এসে মেশে, সেখান থেকে ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এর কারণটা মূলত কজড বাই ইটিং কন্টামিনেটেড ফুড, ঠিক আছে। বিভিন্ন রকমের কন্টামিনেটেড ফুড, না ঢাকা, হাইজিন মেনটেন করে না বানানো খাবার যদি আমরা খাই, সেখান থেকে আসতে পারে। অ্যান্ড ইন মোস্ট কেসেস ফুড ইজ কন্টামিনেটেড বাই দ্য ব্যাকটেরিয়া। নামটা মনে রাখবে, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এরাই মূলত কন্টামিনেট করে থাকে। ক্যাম্পাইলোব্যাক্টার, ঠিক আছে, নামটা মনে রাখবে। ক্যাম্পাইলোব্যাক্টার হচ্ছে মোস্ট কমন কজ অফ ফুড পয়জনিং। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যে মূলত ফুড পয়জনিং করে থাকে। অনেক সময় কী হয়, খাবার দাবার কয়েকদিন রেখে থাকলে তারপর ফাঙ্গাস ইনফেক্টেড হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে। তখন সেই খাবারগুলো খেলে কিন্তু সেখান থেকে ফুড পয়জনিং হতে পারে এবং সেটা খুব ডেঞ্জারাস দিকে লিড করতে পারে কিন্তু ফুড পয়জনিং, ঠিক আছে। তো প্রিভেনশন প্রসেসগুলো রয়েছে এই, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের এই ক্যাম্পাইলোব্যাক্টার এইটা একটু ইম্পর্টেন্ট আছে আমাদের, তো সেই কারণে এটা আমি আলাদা করে একটু বলে দিলাম আমাদের মেন এইগুলো ছাড়াও। তো তোমাদের আবারও থ্যাংক ইউ অনেক আমাদের সাথে থাকার জন্য। তোমরা যারা দেখলে ভিডিওটা পুরোপুরি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। টাটা অ্যান্ড থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।